আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝটপট। 10Kটা করতে হবে তো। সামনেই কালী পুজো। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি কালী পুজো মানেই সে একটা ভৌতিক ব্যাপার, অলৌকিক সব গল্প, চারিদিকে ঘোর অমাবস্যা, আর তার সাথে বাতাসে বারুদের হালকা গন্ধ। যতই বড় হতে থাকি আমরা, ততই সব জিনিসেই যুক্তি খুঁজতে থাকি, আর এই যুক্তি তর্কের আড়ালে সেই এক কোণে পড়ে থাকে আমাদের রোমাঞ্চকর ছোটবেলাগুলো। একসময় সময়ের অন্তর্জালে হারিয়েও যায় তা। চলুন না, আজ আর একবার সেরকম একটা ছোটবেলায় ফিরে যাই। না, গল্পটা একেবারেই তবে ছোটদের জন্য নয়, তবে ছোটবেলার রোমাঞ্চটা ফিরিয়ে আনবে বটে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখক নূপুর চক্রবর্তীর লেখা গাজীপুরের বৃত্তান্ত। দূর থেকে ইঞ্জিনের মুখটা দেখা যেতেই হঠাৎ সমস্ত জড়তা ঝেড়ে ফেলে ব্যস্ত হয়ে উঠল গাজীপুর স্টেশন চত্বর। একটু আগেও স্টেশনের যে ভ্যানওয়ালাগুলো নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিল, চোখের নিমেষে তারাই হয়ে উঠল একে অপরের প্রতিদ্বন্দ্বী। কলকাতা থেকে গাজীপুরের মধ্যে সারাদিনে মাত্র হাতে গোনা কয়েকটি ট্রেন যাওয়া আসা করে, আর এই ট্রেনের সময়ের সাথে সাথে পরিচালিত হয় এখানকার লোকের জীবনযাত্রা। 4.25 ঘন্টা যাত্রার শেষে ট্রেন প্ল্যাটফর্মে এসে ঢুকতেই সেটাকে মাছির মতো ঘিরে ফেলল ভ্যানওয়ালারা। এই ফুলপুরে যাবেন কে? যাবেন তো আমার বাড়ি আসুন, আমার কাছে আসুন। ফুলপুর মোল্লাখালী যাবেন তো আমার ভ্যানে আসুন। 4 জনে বেশি কিন্তু নেব না বলে বাবু। এই যে এদিকে মালপত্র পৌঁছে দিতে হবে নাকি? কম খরচায় নিয়ে যাব। গতবার তো আমার ভ্যানে গেলেন বাবু, মনে পড়ে? এরকম হাজার বিচিত্র সুর ভেসে আসছে চারপাশ থেকে। ভোরের ট্রেনটা কলকাতা পাড়ি দেওয়ার পর যে স্টেশনটা এতক্ষণ আলস্যের চাদরে নির্জীবের মতো পড়েছিল, কোনো এক জাদুকাঠির ছোঁয়ায় সেই স্টেশনটাই যেন প্রাণবন্ত হয়ে উঠেছে এক লহমায়। অনির্বাণের শহুরে চোখ অবশ্য এরকম বিচিত্র ভিড় দেখতে অভ্যস্ত নয়, তাই ব্যাগটা কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে পা রাখতেই সে প্রথমে হকচকিয়ে গেল কিছুটা। স্টেশন জুড়ে ঠিক থেকে ভিড়, তবে ভিড়টা শুধু মানুষের নয়, সেই ভিড়ে মানুষের পাশাপাশি সাইকেল, মুরগির বাচ্চা, ডিমের ছাঁকা, চিনির বস্তা, কাপড়ের গাঁটরি, কি নেই। এর মধ্যে থেকে সে আজিজুলকে খুঁজে বের করবে কি করে? স্টেশনের ভিড়টা কোনো রকমে কাটিয়ে বাইরে এলো সে। স্টেশনের সিঁড়ির কাছ থেকে একটা ধুলো মাখা মেটো পথ এঁকে বেঁকে হারিয়ে গেছে দূরের বটগাছগুলোর আড়ালে। পথের ধারে হোগলা পাতা দিয়ে ছাওয়া অস্থায়ী দোকানগুলোতে ভিড় করে আছে ট্রেন থেকে নামা লোকজন। তার মধ্যে যে দোকানে সবচেয়ে বেশি ভিড়, তার চেহারা এখানকার অন্য দোকানগুলোর তুলনায় একটু উন্নত। দোকানের বাইরে ফটফট শব্দ করে একটা জেনারেটর চলছে। টিনের চালের উপর একটা তোবড়ানো বোর্ডে লেখা আছে হাসান স্টোর। এখানে রসগোল্লা, পান্তুয়া পাওয়া যায়, মোবাইল চার্জ দেওয়া হয় ও টেকা ভরা হয়। মোবাইল চার্জ দেওয়া যে একটা ব্যবসা হতে পারে, এখানে না এলে জানতেই পারত না অনির্বাণ। পকেট থেকে কাগজের টুকরোটা বার করে দোকানের নামটা একবার মিলিয়ে নিল সে। হ্যাঁ, ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছে। হাত ঘড়িটা একবার দেখে নিয়ে মোবাইলটা বের করে আজিজুলের নাম্বারটা ডায়াল করে অবশ্য হতাশ হতে হলো তাকে। সুইচড অফ। এত পরিশ্রম করে এখানে আসাটা বৃথা হয়ে যাবে না তো শেষ পর্যন্ত? এখন যে ফিরে যাবে সে উপায়ও নেই, কারণ হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় অনির্বাণ জেনে এসেছে যে গাজীপুর থেকে কলকাতা ফেরার ট্রেন বিকেল 5টায়। এসব ভাবতে ভাবতে বোধহয় অন্যমনস্ক হয়ে পড়েছিল অনির্বাণ। চমক ভাঙল একটা কণ্ঠস্বরে। আপনি অনির্বাণ চট্টোপাধ্যায়?
অনির্বাণ দেখল সামনে সাইকেল নিয়ে সাদা প্যান্ট আর কালো হাফ শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে একজন অল্প বয়স্ক মানুষ। মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা, সমস্ত চেহারায় শিক্ষার ছাপ স্পষ্ট। ইনি কি আজিজুল ইসলাম, যার সাথে দেখা করার জন্য সে এখানে এসেছে? একটু ইতস্তত করে অনির্বাণ জবাব দিল, হ্যাঁ, মানে আপনাকে তো। আসসালামু আলাইকুম, আমি আজিজুল ইসলাম। আরে নমস্কার নমস্কার। আমি ভেবেছিলাম আপনি বোধহয় আর এলেন না। ফোনটা অফ শুনে আরও ঘাবড়ে গেছিলাম। তাছাড়া আপনি কোনো ছবি প্রোভাইড করেননি, তাই বুঝতে পারছিলাম না আপনাকে চিনব কি করে। আসলে এখানে ফোনে নেটওয়ার্ক তেমন পাওয়া যায় না, একটা কল করতে গেলেও ঘরের বাইরে বেরিয়ে অনেকটা আসতে হয়। তবে আপনার চ্যানেলে তো আপনাকে দেখেছি, তাই চিনতে হয়তো অতটা অসুবিধা হতো না। চলুন দেরি না করে গাজীপুরের ওই জায়গাটা ঘুরে আসা যাক। আমাকে আবার বিকেলের ট্রেন ধরতে হবে তো। আজিজুল একটু হেসে অনির্বাণের হাতটা ধরে বলল, আপনার নদী নালা নিয়ে বোধহয় সেরকম অভিজ্ঞতা নেই, তাই না? ভাটার টানে এখান থেকে মূল জায়গা যেতে প্রায় ঘন্টা দেড়েক লাগবে। সব কিছু ঘুরে দেখে আসতে আসতে ধরে রাখুন প্রায় ঘন্টা চারেক লাগবে, তার বেশিও লাগতে পারে। তার উপর এখন আবার কালবৈশাখীর সময়। তাহলে উপায়? আমি বলি কি, খুব অসুবিধা না হলে আজকের দিনটা আমার বাড়িতে কাটিয়ে কাল ভোরে রওনা দেবেন গাজীর চরে। শহরের মতো আরাম দিতে না পারলেও আতিথেয়তার ত্রুটি যাতে না হয় তার যথাসাধ্য চেষ্টা করব, ঠিক আছে? আজিজুলের সারল্যে মুগ্ধ হয়ে গেল অনির্বাণ। কত সহজে আপন করে নিয়েছে তাকে। এই ব্যাপারে শহুরে মানুষগুলোর উপর একটু অভিমান হলো তার। আরে না না, এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। ঠিক আছে, আজকে আমি আপনার বাড়িতে থাকবো। বাঁচালেন আমাকে, বেশ ভয়ে ভয়ে প্রস্তাবটা রেখেছিলাম। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটা ভ্যান নিয়ে আসি, ঠিক আছে? আবার ভ্যান কেন? হেঁটে যাওয়া যাবে না? হেঁটে যাবেন বলছেন? বোধহয় পারবেন না। সাইকেলটা রেখে আজিজুল স্টেশনের বাইরে যেদিকে ভ্যানগুলো জটলা পাকিয়ে দাঁড়িয়েছিল সেদিকে চলে গেল। ফিরেও এলো একটু পরে একজন বয়স্ক ভ্যান চালককে সাথে নিয়ে। কাঁধের ব্যাগটা ভ্যানের মাঝখানে রেখে পেছনে উঠে পড়ল অনির্বাণ। না, আজিজুল ভুল বলেনি। রীতিমতো সার্কাস বা নাচ করতে না পারলে এই রাস্তায় ভ্যান অথবা সাইকেল চালানো অসম্ভব। সমস্ত রাস্তা জুড়ে বিরাট বিরাট গর্ত। কোনো এককালে পিচ পড়েছিল বটে, কিন্তু তবে এখন সেসব একেবারেই উধাও। রাস্তার দুপাশে কলা বাগান, সবজি ক্ষেত, বাঁশঝাড় শেষ হয়ে একসময় একটা বড় খাল তাদের পাশে পাশে চলতে শুরু করেছে। জায়গায় জায়গায় জাল বসিয়ে খালের ধারে মাছের অপেক্ষায় বসে থাকা জেলেরা অনির্বাণের দিকে তাকিয়ে রয়েছে কৌতূহলী চোখে। আগে আগে সাইকেল চালিয়ে যাচ্ছে আজিজুল, তবে চালানোর থেকে তাকে হাঁটতে হচ্ছে অনেক বেশি। বয়স 26-এর অনির্বাণ বেসরকারি সংস্থায় চাকরির পাশাপাশি একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল চালায়। প্রায় 1 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে তার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ভুতুড়ে অপবাদ আছে এমন জায়গাগুলোর বিবরণ সে তুলে ধরে চ্যানেলটিতে। সেই সুবাদে ভানগড় থেকে শুরু করে বেগুনকোদর, শোভাবাজারের পুতুল বাড়ির মতো কুখ্যাত জায়গাগুলো ঘুরে আসা হয়েছে তার। মাস দেড়েক আগে অনির্বাণের করা একটা ভিডিওতে কমেন্ট করেছিল গাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল। ব্যাস, সেই সূত্রেই আলাপ। কথায় কথায় পরিচয় ঘনিষ্ঠ হয়েছে। হঠাৎ দিন 2 আগে আজিজুল তাকে ফোন করে এই গাজীপুরের ঘটে যাওয়া একটা ঘটনার কথা জানায়। তবে ঘটনাটা যে একেবারেই তার অজানা ছিল তা নয়। আমফান ঝড়ের আগের দিন এই গ্রামের 7 জন মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরে ট্রলারে গ্রামে ফিরছিল। তবে ঝড় চলে আসায় তারা গাজীপুরের চরে একটা পুরনো বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু পরদিন তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই নিয়ে বাংলা সংবাদপত্রগুলো বেশ কয়েকদিন ধরে হইচই করেছিল। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও কোনো হদিশ পায়নি, এমনকি কারোর লাশ পর্যন্ত নয়।
শুধু খালি ট্রলারটা উদ্ধার হয়েছিল নদীর বুক থেকে। তখন থেকেই অনির্বাণ মনে মনে ঠিক করে রেখেছিল একবার গাজীপুরে আসতেই হবে। তাই অপ্রত্যাশিতভাবে আজিজুলের ফোনটা পেয়ে আর দেরি না করে আজকেই শটান চলে এসেছে এখানে। প্রায় 30 মিনিট ধরে ভ্যানের ঝাঁকুনিতে নাস্তানাবোধ হওয়ার পর একটা মাটির দোতলা বাড়ির সামনে এসে থামল অনির্বাণের ভ্যান। কোমরটা বেশ টনটন করছে। গ্রামের একদম শেষ প্রান্তে বাড়িটা। আশেপাশে লোকজনের বসবাস নেই। যে খালটা এতক্ষণ রাস্তায় তাদের পাশে পাশে এসেছে সেটা এখন আজিজুলের বাড়িকে ডান দিকে রেখে একটা বাঁক নিয়ে বাড়ির পেছনের দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের মাঝখান দিয়ে চলে গেছে দূরে। একরকম জোর করেই ভ্যান ভাড়াটা দিয়ে দিল আজিজুল। কিছুতেই অনির্বাণের আপত্তি কানে তুলল না। আজিজুল দরজার পাশে একটা বন্ধ জানলার কাছে গিয়ে, আসমা, আসমা, এ আসমা বলে ডাকতেই বছর 12 একটা ফুটফুটে বাচ্চা মেয়ে দরজা খুলে দৌড়ে এসে আজিজুলকে জড়িয়ে ধরল। কান্না ভেজা কণ্ঠে বলে, আমি কখন আসবে? এবার আজিজুলের অস্বস্তিটা চোখ এড়ালো না অনির্বাণের। একটু চুপ করে থেকে তারপর মেয়েকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে ঘরের ভেতর ঢুকতে ঢুকতে আজিজুল বলল, আসবে সোনা, ঠিক আসবে। যদি তুমি আজ রাতে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার পাশে আমি বসে রয়েছে, বুঝলে? পরাণের মা কোথায় গেল? পরাণের মা, ও পরাণের মা, পরাণের মা, কই গো? তারা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটাকে একটা ঘরের বারান্দা বলা যেতে পারে নিঃসন্দেহে। ডান পাশে 3টি বড় বড় ঘর। বারান্দার শেষ প্রান্তে একটা কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আর তাদের বাম পাশে 2টো ঘর, যার মধ্যে একটা খুব সম্ভবত রান্না করার, কারণ সেই ঘর থেকে উনুনের ধোঁয়ার পাশাপাশি বাসনপত্রের নাড়াচাড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। আজিজুলের ডাকে রান্নাঘরের ভেতর থেকে একজন বৃদ্ধ মহিলা বেরিয়ে এসে একবার আজিজুলের মুখের দিকে আর একবার অনির্বাণের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বয়সের থাবায় মহিলার মুখের কুঞ্চিত চামড়াগুলো মাকড়সার জালের মতন লাগছে, কিন্তু মহিলার ঘোলাটের দৃষ্টিতে খেলা করে যাচ্ছে একটা অদ্ভুত রহস্যময়তা। ঠোঁটের গোড়ায় এক চিলতে হাসি এই মুহূর্তে সেই রহস্যকে আরো জমাট করে তুলছে। আজিজুল মেয়েকে মহিলার কোলে তুলে দিয়ে অনির্বাণকে বলল, রেশমা, মানে আমার স্ত্রীর শরীরটা একটু খারাপ তো, তাই আজ ভোরে বাপের বাড়ি গেছে। বেশি দূরে নয় অবশ্য, বটবটিতে মিনিট 20 মতো লাগে। কারণ এই গ্রামে ভালো ডাক্তার বলতে তেমন কেউ নেই। আগামীকাল ভোরেই চলে আসবে। মেয়েকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারে না। আচ্ছা, আপনি এতটা জার্নি করে এসেছেন, এখন একটু গোসল করে বিশ্রাম নিন। আসুন, আপনাকে গোসলখানাটা একবার দেখিয়ে নি। আজিজুল বলেছিল আতিথেয়তার ত্রুটি হবে না। কথাটা একদম সত্যি, বরং বলতে গেলে আতিথেয়তার তুলনায় বেশি হয়েছে। এখানে থাকার কোনো প্ল্যান ছিল না বলে জামা কাপড় কিছুই আনেনি অনির্বাণ। একথা জানতে পেরে আজিজুল সাথে সাথেই নতুন গামছা আর লুঙ্গির ব্যবস্থা করে ফেলেছে। স্নানঘরটা মূল বাড়ি থেকে একটু দূরে। স্নান সেরে ঘরে ঢুকে অনির্বাণ দেখল জলখাবার নিয়ে বসে আছে আজিজুল। ভোরবেলা বেরিয়েছে বলে চা ছাড়া তেমন কিছু খাওয়া হয়নি অনির্বাণের। তাই জলখাবারের থালাটা দেখেই পেটের ভেতর খিদেটা কেমন যেন জাগিয়ে উঠল একবার। রুটি, আলু, পেঁয়াজ ভাজা, 5 মেশালি সবজি আর জিলিপি। রুটি ছিঁড়ে আলু ভাজা মেখে সেটাকে মুখের ভেতর চালান করে অনির্বাণ বলল, রান্নাটা খাসা হয়েছে। পরাণের মায়ের কীর্তি। গ্রামে কারো বাড়িতে অনুষ্ঠান হলে এখনো পরাণের মাকে রীতিমতো আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়। আপনি জিলিপিটা একবার খেয়ে দেখুন, ওটা কিন্তু বাড়িতে তৈরি। অবশ্যই। এর মধ্যে অবশ্য একটা জিনিস বেশ খটকা লেগেছে অনির্বাণের। এখানে আসা থেকে জলখাবার খাওয়া পর্যন্ত পরাণের মা মানে ওই বৃদ্ধা মহিলা কমপক্ষে 5 থেকে 6 বার সমস্ত ঘর মুছেছেন।
তার মোছার কায়দাটাও বেশ অদ্ভুত। মহিলা জলের মধ্যে মোছার কাপড়টা চুবিয়ে সেটা দিয়ে মেঝের কিছু কিছু জায়গা এমনভাবে বারবার ঘষতে থাকেন যে দেখলে মনে হবে যেন মেঝে থেকে কোনো কঠিন দাগ মোছার চেষ্টা করে চলেছেন প্রাণপণে। যদিও বিষয়টি নিয়ে আজিজুলকে কিছু বলেনি অনির্বাণ। খাওয়া দাওয়া শেষ করে আজিজুলের সাথে দোতলায় উঠে এলো অনির্বাণ। একতলার মতো এখানেও 3টে বড় বড় ঘর, তবে তার মধ্যে 2টো ঘর তালা মারা। একমাত্র মাঝখানের ঘরটিতে কোনো তালা নেই, শুধু ছিটকিনি লাগানো আছে দরজায়। আজিজুল ছিটকিনি খুলে ভেতরে ঢুকলো, পেছনে পেছনে অনির্বাণ। ঘরের ভেতরে আসবাবপত্র বলতে তেমন কিছু নেই। একটা খাট, কাঠের আলমারি আর দেওয়ালে একটা নকশা করা আয়না। খাটে ধবধবে সাদা চাদর পাতা, বালিশের পাশে হাত পাকা রয়েছে। খাটের নিচে একটা কুঁজো আর তার উপরে ঝকঝকে কাঁচের গ্লাস ঢাকা দেওয়া আছে। তবে যে জিনিসটা তাকে বেশি আকৃষ্ট করছে তা হলো এই ঘরের জানলাটা। অনির্বাণ সবার প্রথমে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। মাঝে মাঝে একটা ফুরফুরে হাওয়া ঘরে ঢুকে শরীর জড়িয়ে দিচ্ছে। আজিজুল বলল, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন কিন্তু অনির্বাণ বাবু, একদম দ্বিধা করবেন না। আপনার এই ভাই সাধ্যমতো চেষ্টা করবে। আপনি আপনি এখন বিশ্রাম নিন তাহলে। আমি ততক্ষণ কালকে গাজীর চরে যাওয়ার নৌকোটা ঠিক করে আসি, ঠিক আছে? আজিজুল চলে যাওয়ার পর ব্যাগ থেকে ক্যামেরা আর ডায়েরিটা বের করে বিছানার উপর রাখলো অনির্বাণ। মোবাইলটা বের করতে গিয়েও বের করলো না, কারণ সে জানে এখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না। জানলার কাছ থেকে সরে আসায় বেশ গরম লাগছে এবার। শার্টের বোতাম খুলতে খুলতে একটা খসখস আওয়াজে ঘরের দরজার দিকে চোখ পড়তেই বিস্ময় হতবাক হয়ে গেল সে, কারণ তার দরজার ঠিক সামনে উবু হয়ে বসে আপন মনে বিড়বিড় করতে করতে ঘষে ঘষে মেজে মুছে চলেছে পরাণের মা। মেজাজ খিচড়ে গেল অনির্বাণের। একবার ভাবল ভদ্রমহিলাকে ডেকে একবার কষে ধমক লাগায়, কিন্তু পরক্ষণেই মনে হলো সেটা ঠিক হবে না, কারণ সে বাড়ির অতিথি। তাছাড়া আজকের রাতটাই তো শুধু, একটু ম্যানেজ করে নিলে হয়ে যাবে। অনির্বাণ দরজার সামনে দাঁড়িয়ে দরজা বন্ধ করার ভান করে ভদ্রমহিলা ঠিক কি গুনগুন করছেন তা ভালোভাবে শোনার চেষ্টা করল, কিন্তু দুঃখের বিষয় কিছুই বুঝতে পারল না। মাটির মেঝে ঘষে ঘষে কাদা কাদা করে ফেলার পর বালতিটা নিয়ে নেমে গেলেন নিচে। দরজায় দাঁড়ানো অনির্বাণের দিকে চেয়েও দেখলেন না। মরুকে এরকম একটা ভাব নিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় এসে বসলো অনির্বাণ। ঘরের কোণে মাকড়সার ঝুল জমে আছে। খাটের একপাশে কাঠের আলমারির গায়ে সাদা ধুলোর আস্তরণ পড়েছে, এমনকি দেওয়ালের আয়নাটাও কেমন যেন অস্বচ্ছ। এগুলো তো আগে চোখে পড়েনি অনির্বাণের। মানে এই ঘরটায় কেউ থাকে না, শুধু তার থাকার জন্য ঘরটা খোলা হয়েছে। বাইরে হাওয়ার তেজ যেন একটু বেড়েছে, কারণ জানলার পাল্লা দুটো মাঝে মধ্যে খুলছে আর বন্ধ হচ্ছে। আকাশে মেঘ করল কি? অনির্বাণ বিছানা ছেড়ে আবার জানলার কাছে চলে গেল। কই না তো, নীল আকাশের কোথাও ছিটে ফোটা একটুও মেঘ নেই। তবু কাল বৈশাখীর মতো দমকা হাওয়া এলোমেলো ভাবে বয়ে চলেছে। সেই হাওয়া খালের জলে যেন অস্থায়ীভাবে আলপনা এঁকে দিয়ে যাচ্ছে। অনির্বাণের মনে হলো এই সুন্দর দৃশ্যটার একটা ছবি তুলে রাখা উচিত। তার নতুন ভিডিওর ইন্ট্রোতে বেশ কাজে লাগবে। ক্যামেরা নিয়ে খচখচ করে বেশ কয়েকটা ছবি তুলে নিল অনির্বাণ। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ তার মনে পড়ল এখানে পৌঁছে বাড়িতে একবারও ফোন করা হয়নি। অবশ্য করবেই বা কি করে, ফোনে নেটওয়ার্কই তো নেই। আজিজুল বলেছিল বটে বাড়ি থেকে একটু দূরে গেলে নাকি ফোনের নেটওয়ার্ক পাওয়া যায়। যাবে কি একবার? কতক্ষণ আর এভাবে একা একা বসে থাকা যায়? ব্যাগ থেকে মোবাইলটা বের করে শার্টটা আবার পরে নিয়ে ঘরের দরজায় ছিটকিনি টেনে দিয়ে নিচে নেমে পড়ল সে। বড় ঘরগুলোর কাছে একটা থেকে বাচ্চা মেয়েটার খিলখিলে হাসির শব্দ শোনা যাচ্ছে। বৃদ্ধ মহিলাটিকে দেখা গেল না কোথাও। রান্নাঘরের দরজাটা বন্ধ। বারান্দার এদিক ওদিক একবার দেখে নিয়ে বাড়ির বাইরে এসে গতকাল যে রাস্তাটা ধরে ভ্যানে করে এসেছিল ঠিক সেই রাস্তাটা ধরে সোজা হাঁটতে শুরু করলো অনির্বাণ। রোদের তেজটা যেন একটু বেড়েছে। রাস্তার দুপাশে কোনো তেমন বড় গাছগাছালি নেই,
পাশ দিয়ে বয়ে চলা খালের মাঝখান থেকে কোথাও কোথাও বড় ঘাস অথবা মরা গাছের ডাল মাথা উঁচিয়ে আছে, তাতে বসে ঠোঁট দিয়ে ডানা পরিষ্কার করছে ছোট ছোট নাম না জানা পাখি। অনির্বাণ হাঁটতে হাঁটতে চারপাশের আরো কয়েকটা ছবি তুলে নিল। মাটির রাস্তাটা সামনে দিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে। একটি রাস্তা সোজা চলে গেছে স্টেশনের দিকে, আর অন্যটি ডান দিকে বাঁক নিয়ে খালের ওপারে যাওয়ার জন্য একটা অতি জরাজীর্ণ বাঁশের সাঁকোর সামনে দিয়ে শেষ হয়ে গেছে। সাঁকোর সামনে দাঁড়িয়ে পকেট থেকে মোবাইলটা বার করার সাথে সাথে টিং টিং করে একের পর এক মেসেজ ঢুকতে শুরু করে বুঝিয়ে দিল এই মুহূর্তে ফোনে প্রাণ ফিরে এসেছে। বাড়িতে ফোন করে মাকে ঠিকভাবে পৌঁছে দেওয়ার খবরটা দিয়ে সে ফোন করলো দীপক আর অর্ককে। তার সমস্ত অভিযানের সঙ্গে থেকেছে এই দুজন, শুধু এবারেরটা হঠাৎ করে চলে আসা হয়েছে বলে ওদের জানানো হয়নি। খবরটা দিতেই দুজনে হৈ হৈ করে উঠল। কোথায় এসেছে, কেন এসেছে, এসব প্রশ্নে প্রশ্নে জর্জরিত হয়ে গেল অনির্বাণ। আমাদের না বলে চাঁদু তুমি একা একা গেছো, তোর এবার কি করি দেখ, বল কি পেয়েছিস ওখানে? আরে সরি ভাই, সময় হয়নি বলার। পেপারে কদিন আগে একটা খবর বেরিয়েছিল, মনে আছে? ওই যে রে, 7 জন ছেলে আমফানের আগের দিন নিখোঁজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, কি যেন নাম বলেছিল জায়গাটার, কিসের যেন চর? আরে গাজীর চর। আমি তো এখানেই আছি। হ্যাঁ মনে পড়েছে, কিন্তু এক যাত্রায় পৃথক ফল হবে কেন? মানে? মানেটা হলো এই, কাল আমি আর দীপক যাচ্ছি। না না, সে কি করে হয়? আরে কাল আমি জায়গাটা ঘুরে বিকেলের ট্রেনে বাড়ি ফিরব, তখন সব শুনিস আমার থেকে। তাছাড়া আমি অন্যজনের বাড়িতে রয়েছি, সে কাল যাবার সব বন্দোবস্ত করে রেখেছে। কুছ পরোয়া নেই, ওটা পোস্টপোন করে দে, বলে দে পরশু যাবি। আমাদের অ্যাড্রেস দে, কি করে যাব বল। আরে বলছি তো, আমি গিয়ে সব বলবো। তুই নিজে ঘুরবি, নিজে সবকিছু করবি, আর গল্প শুনবো আমরা। ঠিক আছে, এবার থেকে তোকে বিরিয়ানির দোকানে নিয়ে গিয়ে শুধু গন্ধ শুকিয়ে দিলে চলবে তো? এরপর আর কোনো জোর খাটল না অনির্বাণের। ভালো করে সব বুঝিয়ে দিয়ে এটাও মনে করিয়ে দিল যে স্টেশনে এসেই যেন আগে ফোন করে, না হলে এখানে নেটওয়ার্ক পাওয়া যাবে না। মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাস্তায় উঠতেই দেখতে পেল আজিজুল সাইকেল চালিয়ে আসছে। তার সাইকেলের হ্যান্ডেলে ঝুলছে বেশ বড় আকারের একটা কাতলা মাছ। আরে অনির্বাণ বাবু, আপনি এখানে কি করছেন? কটা ফোন করার দরকার ছিল, তাই ভাবলাম বাড়ির বাইরে এসে একটু দেখি যদি নেটওয়ার্ক পাওয়া যায়। তা কথা হলো? হ্যাঁ তা হয়েছে, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন দেখি। অনির্বাণ একটু লাজুকভাবে দীপক আর অর্ক আসার কথা বলতেই আজিজুল সেটাকে হেসে উড়িয়ে দিল। এটা একটা সমস্যা? ওনারা আসছেন ভালো কথা, কাল রাতেই যাব না হয় গাজীর চরে। রাতে? কেন, ভয় পেলেন নাকি? না ঠিক তা নয়, আপনার অসুবিধা যদি। কোনো অসুবিধা হবে না, এখন চলুন দেখি এই কাতলা মাছটা সৎ ব্যবহার করার ব্যবস্থা করা হোক। জ্যান্ত মাছ বাবা, শহরে এসব পাবেন না। পরাণের মা কষি এমন রাঁধবে না, সারা জীবন মুখে লেগে থাকবে। কলকাতা শহরে সন্ধে নামে অফিস ফেরত বাসের ভিড়ে, গলির মুখে চপের দোকান থেকে ভেসে আসা সুগন্ধে, বাড়ি ফেরার তাড়া থেকে একটু সময় বাঁচিয়ে সবজি বাজারের দরাদরিতে। কিন্তু গাজীপুরের সন্ধ্যা নামল প্রায় নীরবেই। গাজীপুরের গ্রাম্য পরিবেশের নির্জনতা যেন ভঙ্গ করতে চায় না সে। এই গ্রামে এখনো কারেন্ট আসেনি বলে হ্যারিকেন আর মোমবাতিই ভরসা। দোতলার ঘরে বসে গাজীর চরের নানান রহস্য নিয়ে কথা বলছিল আজিজুল আর অনির্বাণ। একটু আগেই চা আর জামবাটি ভর্তি নারকেল কোড়া দিয়ে মুড়ি রেখে গেছে পরাণের মা। আজিজুলের ছোট্ট বাচ্চা মেয়েটি এতক্ষণ মেঝেতে আপন মনে খেলছিল। একটু পরেই চুপচাপ নেমে গেল একতলায়। আজিজুল ওর যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর খাট থেকে নেমে দরজাটা বন্ধ করতে করতে বলল, বুঝলেন অনির্বাণ বাবু, পৃথিবীতে ঘটে যাওয়া সব কিছুর ব্যাখ্যা সবসময় পাওয়া যায় না। আমার মনে হয়
এই যেমন গাজীর চরে যে 7 জন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা, এর পেছনেও একটা পুরনো ইতিহাস রয়েছে। হয়তো হয়তো 100 বছরের বেশি আগে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হয়েছে তাতে। মানে? বিষয়টা আপনাকে খুলে বলি তাহলে। খুব সম্ভবত 1905 সাল নাগাদ হরিমোহন সরকার নামে একজন ধনী বাঙালি খ্রিস্টান নিভৃত বাসের জন্য এই গাজীর চরে একটা বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন। ভাবুন একবার, বাড়ির মেঝে করার জন্য সেই সময় সুদূর ইতালি থেকে মার্বেল এসেছিল। বাড়ির সামনেও নাকি ছিল বিভিন্ন বিদেশি ফুলের সমারোহ। এটা কিন্তু সেই বাড়িটা যাতে ওই 7 জন ঝড়ের দিন আশ্রয় নিয়েছিল। কিন্তু তাতে তো 7 জন জেলের নিখোঁজ হয়ে যাওয়ার সমাধান মিলল না। আরে পুরোটা শুনুন আগে। বিলেত ফেরত হরিমোহন এত দূরে এসে কেন বাড়ি বানিয়েছিলেন তা বোঝা গিয়েছিল বেশ কয়েক বছর পর। অকৃতদার হরিমোহনের একমাত্র বোন কেতকী ছিল অপূর্ব সুন্দরী, কিন্তু এত প্রাচুর্যের মধ্যেও হরিমোহনের মনে কোনো শান্তি ছিল না। কারণ কেতকী ছিল এক বিরল রোগের শিকার। সে রক্ত পান করতে ভালোবাসত, যে কোনো প্রাণীর টাটকা রক্ত। শোনা যায় এই রক্তের নেশা যখন মাথায় চড়ে উঠত, তখন তার সামনে এক বাটি রক্ত না রাখলে পাগলের মতো নিজেকে ক্ষতবিক্ষত করতে শুরু করত সে। এই জন্য হরিমোহন প্রায় গ্রাম থেকে দ্বিগুণ দামে মুড়ি, ছাগল, হাঁস কিনতেন। সেই সময় গ্রামের লোকেরা বেশ কয়েক পয়সা আয় করে নিয়েছিল হরিমোহনের বাড়িতে এগুলো সরবরাহ করে। কিন্তু একদিন একটা অঘটন ঘটল। গভীর রাতে নির্জন গাজীর চরে হরিমোহনের বাড়িতে ডাকাত পড়ল। ঘর থেকে মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি তাকে নৃশংসভাবে হত্যা করেছিল ডাকাতরা। ধর থেকে মাথাটা পুরো আলাদা করে দিয়েছিল। এই ঘটনা কিন্তু বেশ আলোড়ন ফেলেছিল সেই সময়। ফলে চাপে পড়ে ডাকাত দলকে ধরতে কোমর বেঁধে নামে ব্রিটিশ প্রশাসন। পুরো দলটাকে গ্রেফতার করতেও অবশ্য বেশি দিন সময় লাগেনি। পরে জেরা করার সময় তারা সবাই একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর তথ্য জানায় পুলিশকে। হরিমোহনের কাটা ধরটা যখন ছটফট করছিল, ঠিক তখনই নাকি কোথা থেকে একটা সুন্দরী মেয়ে ছুটে এসে মেঝেতে পড়া রক্তগুলো চেটে নিচ্ছিল। এই দৃশ্য দেখে ভয়ে ডাকাতরা পালিয়ে আসে সেই বাড়ি থেকে। কিন্তু ডাকাতদের কথা শুনে বাড়িতে তল্লাশি চালিয়েও মেয়েটিকে খুঁজে পায়নি বলে তৎকালীন পুলিশের কর্তারা এই ঘটনায় সে সময় আর আমল বেশি দেয়নি। মেয়েটি নিশ্চয়ই কেতকীই হবে, কিন্তু আপনি এত সব কথা জানলেন কি করে? অবশ্যই, কেতকী ছাড়া আর কে হবে? ঘটনাটা আমার দাদুর থেকে শোনা। আসলে কি বলবো, একটা খুব লজ্জার কথা। ওই ডাকাত দলের সর্দার ছিলেন আমার দাদুর খুব কাছের বন্ধু। আই সি। আচ্ছা, আপনার কি মনে হয় ব্যাপারটা সত্যি, মানে ওই রক্ত খাবার ঘটনাটা? একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে বলতে পারি, গ্রামের লোকের মুখে যেসব গল্প ঘোরে সেগুলো অতিরঞ্জিত। তবে কেতকী রক্ত খাবার ব্যাপারটা বোধহয় সত্যি। ঠিক বুঝলাম না। মানে মানুষের মৃতদেহের রক্ত, সিমেন্স, মাংস খাবার অনেক উদাহরণই আছে। এটা এক প্রকার মানসিক রোগ বলতে পারে। মানে আপনি ক্যানিবালিজম অর্থাৎ ন্যাক্রোফেগি তার কথা বলতে চাইছেন কি? হ্যাঁ, উরুগুয়ের ফ্লাইট 71-এর কথা জানেন নিশ্চয়ই, যেটা 1972 সালে ভেঙে পড়েছিল। এই বিমানের বেঁচে থাকা যাত্রীরা বেঁচে থাকার জন্য সহযাত্রীদের মাংস খাওয়া শুরু করেছিল। অবশ্য অনেকের আন্দাজ পর্বতের প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে ওরা এটা করেছিল। কিন্তু বিখ্যাত সিরিয়াল কিলার জেরেফি ডেমার
অ্যালবার্ট ফিশ অথবা অ্যান্দ্রে টিকাটিলো, যারা খুন করার পর মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো খেয়ে নিত। আজিজুলের কথা শেষ হবার আগেই হঠাৎ নিচ থেকে একটা বিকট আর্তনাদ শোনা গেল। অনির্বাণ দেখতে পেল আজিজুলের মুখ ততক্ষণে ভয়ে সাদা হয়ে গেছে। সে এক লাফে খাট থেকে নেমে হ্যারিকেনটা নিয়ে দরজা খুলে নিচে নেমে গেল দ্রুত। অন্ধকারের মধ্যে হতভম্বের মতন কিছুক্ষণ বসে রইল অনির্বাণ। আর এই অন্ধকারের মধ্যেও সে বুঝতে পারল দরজায় কেউ এসে দাঁড়িয়েছে, কিন্তু সে আজিজুল নয়। অন্ধকারে ওটা কে দাঁড়িয়ে আছে দরজার সামনে? অনির্বাণ হাতড়ে হাতড়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে তার আলোটা দরজার উপর ফেলতেই একটু চমকে উঠল। কারণ যে দাঁড়িয়ে আছে তাকে এই পরিবেশে কখনোই আশা করেনি সে। দরজার সামনে কোমরে হাত দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আজিজুলের মেয়ে আসমা। পরনে একটা সাদা রঙের ফ্রক, ফ্রকের গায়ে সব ছিট ছিট দাগ। কিসের দাগ ওগুলো? দেখে তো খুব সম্ভবত রক্তের দাগ বলে মনে হচ্ছে। অনির্বাণ আরো একটু ভালো করে দেখার জন্য কাছে এগিয়েই যাচ্ছিল, কিন্তু তার আগেই সিঁড়িতে ধূপধাপ পায়ের শব্দ শোনা গেল। কেউ যেন খুব দ্রুত উঠে আসছে সিঁড়ি দিয়ে। আজিজুল এসেছে মোমবাতি হাতে। মোমবাতির হলদেটে আলোয় তার গম্ভীর ঘর্মাক্ত মুখ চকচক করছে। চুপচাপ ঘরে ঢুকে বার কয়েকের চেষ্টায় মোমবাতিটা মেঝেতে বসিয়ে আসমাকে প্রায় টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে গেল সে। আরেকটি জলজ্যান্ত মানুষ যে ঘরের মধ্যে বসে রয়েছে তার দিকে ফিরেও তাকালো না আজিজুল। অবশ্য অনির্বাণ যে নিজেও বিষয়টা লক্ষ্য করেছে এমনটাও নয়, কারণ তার মাথায় এখন একটা প্রশ্ন ঘুরঘুর করছে। মেয়েটার জামায় রক্ত লেগে আছে কেন? কোথাও কি চোট পেয়েছে নাকি? কিন্তু একটু আগে যে মহিলার কণ্ঠের আর্তনাদ শুনতে পাওয়া গেছিল সেটা যে এই বাচ্চাটার নয় তা একদম পরিষ্কার। বোধহয় পরাণের মা কোনো রকম ভাবে চোট পেয়েছে হয়তো, কারণ সে ছাড়া এই বাড়িতে আর কোনো মহিলা এই মুহূর্তে নেই। আজিজুলের কথা অনুযায়ী তার স্ত্রীও এখন বাপের বাড়িতে। রেডিয়াম লাগানো হাতঘড়ি জানান দিচ্ছে এখন রাত 9টা বাজে। যদিও কলকাতা শহরের ক্ষেত্রে রাত 9টা মানে সন্ধ্যা। বিশেষ করে শহরের রাস্তার ধারের বাসিন্দাদের কাছে সন্ধ্যা 6টার সাথে রাত 9টার কোনো পার্থক্য নেই। কিন্তু গাজীপুরের পরিবেশ দেখে মনে হবে রাত 9টাতেই যেন এখন বেশ গভীর। অনির্বাণ জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ঘন কালো অন্ধকারে ঢেকে আছে চারদিক। ঝিঁঝি ডেকে চলেছে একটানা। দূরে ধান ক্ষেতের মধ্যে জ্বলন্ত চোখ নিয়ে ছোটাছুটি করছে এক পাল শেয়াল। মাঝে মাঝেই তাদের সমবেত চিৎকার কানে না আসলে নিজেকে অনায়াসে এক নির্জন দ্বীপের বাসিন্দা বলে মনে করতে পারত অনির্বাণ। আজিজুল সেই যে মেয়েকে নিয়ে একতলায় নেমে গেছে আর আসেনি। একবার অবশ্য গিয়ে দেখলে হতো, কিন্তু সে নিজে যে ব্যাপারটার সম্বন্ধে যখন কিছু বলেনি, সুতরাং আগ বাড়িয়ে জিজ্ঞেস করাটা বোধহয় ভালো হবে না। দুপুরের খাবার পর আর কিছু পেটে পড়েনি অনির্বাণের। বাটি ভর্তি নারকোল কোড়া, চিনি আর মুড়ি সন্ধ্যায় এসেছিল বটে, কিন্তু তা আর খাওয়া হয়নি। সেই দুটো বাটি এখন বিছানায় গড়াগড়ি খাচ্ছে। না, বিছানার চাদরটা আগে একটু ঝাড়তে হবে, তা না হলে শোয়া যাবে না। খাটের উপর থেকে জিনিসপত্র সব নামিয়ে চাদরটা এক ঝটকায় তুলতেই চাদরের তলা থেকে একটা পুরনো সাদা খাম মেঝেতে এসে পড়ল। অনির্বাণ চাদরটা কাঁধের উপর ফেলে দরজার দিকে একবার তাকিয়ে একটু ইতস্তত করে করিয়ে নিল খামটা। এই ধরনের খাম সাধারণত প্যাথোলজি সেন্টারগুলোতে রোগীগুলোকে রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। খামটার গায়ে অতি ছোট ছোট অক্ষরে লেখা আছে একটা নাম, দেবাশিস রায়, এলগিন রোড, সন্ধ্যে 6:30। হঠাৎ সিঁড়িতে আবার পায়ের আওয়াজ পেয়ে অনির্বাণ দ্রুত খামটা পকেটে ভরে নিল। তারপর চাদরটা ঝাড়তে ঝাড়তে আর চোখে চেয়ে রইল দরজার দিকে। আপনার রাতের খাবার। আজিজুল নয়, পরাণের মা এসে দাঁড়িয়েছে দরজার কাছে। এক হাতে খাবারের থালা, অন্য হাতে সেই ঘর মোছার বালতি। মানে ভেতরে আসুন। আচ্ছা, আপনাকে কষ্ট করতে হবে না, দাঁড়ান আমি নিয়ে নিচ্ছি। খাবারটা নেবার সময়
অনির্বাণের নজর পড়ল মহিলার ডান হাতের বেশ খানিকটা অংশ ব্যান্ডেজ বাঁধা। এখনো ব্যান্ডেজের উপর টাটকা রক্তের ছোপ স্পষ্ট। কিছু যদি মনে না করেন তাহলে জানতে পারি আপনার হাতে কি হয়েছে? না না না, ও কিছু না। রান্নাঘরের মোমবাতিটা হঠাৎ করে হাওয়ায় নিভে গিয়েছিল, তাই অন্ধকারে দেখতে না পেয়ে মোটির ওপরে পড়ে গিয়েছিলাম। এইবার বুঝলাম। আসমা মনে হয় আপনাকে ওই অবস্থায় দেখে ভয়ে জড়িয়ে ধরেছিল। আসমার কথা শুনতেই এবার মহিলা একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তার ঘোলাটে চোখের কোণে জমতে থাকা জলের রেখা স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে। আসমা আমাকে চড়িয়ে ধরে ধরে কোথা থেকে কি হয়ে গেল, ফুলের মতো একটা শিশু। গলা ধরে আসছে মহিলার, সাথে সাথে প্রসঙ্গ পাল্টে ফেলল অনির্বাণ। পারলে একটা টিটেনাস নিয়ে নেবেন। আচ্ছা, ভালো কথা, আপনি খাবার নিয়ে এলেন যে, আজিজুল কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি গেছে। মার জন্য খুব কান্নাকাটি করছিল তো, দুপুরবেলা জোর করে কিছু খাওয়ানোই তো যায়নি, তাই। শুনেছি সেখানে যেতে নাকি ভটভটিতে আধ ঘন্টাও সময় লাগতে পারে, তা এত রাতে? আমাদের একজন চেনা পরিচিত লোক আছে তো, আজিজুলের বউ বাপের বাড়ি গেলে ওই লোকটার ভটভটিতেই যায়, পাশের গ্রামেই বাড়ি লোকটার, তাই রাত বিরেতে কোথাও যদি যাওয়ার থাকে সমস্যা তেমন হয় না। অনির্বাণ থালাটা নিয়ে ঘরে ঢোকার পরই মহিলা আবার সকালের মতন ঘষে ঘষে মেজে মুছতে শুরু করলেন। এবার কিন্তু সে আর জিজ্ঞেস না করে থাকতে পারল না। আপনি এতবার ঘর মোছেন কেন? এই বয়সে এভাবে উবু হয়ে বসে কাজ করা তো ভালো নয়, তাই না? মহিলা চুপ করে রইলেন। তারপর নিজের হাতের ব্যান্ডেজের দিকে একটু তাকিয়ে আপন মনে বললেন, খাবারের দাগ মুছে দিচ্ছি। ও বড় ভয়ঙ্কর, এক ফোঁটা রক্তের দাগ দেখলেই আসবে, ছুটে আসবে। খুব খিদে, ওর হাত থেকে রক্ষা নেই। কে ছুটে আসবে? পরাণের মা আর কোনো কথা বলল না। অনির্বাণকে অবাক করে দিয়ে বালতিটা নিয়ে দুম করে চলে গেল সেখান থেকে। কথাগুলোর মাথা মুন্ডু যদিও কিছু বোঝেনি সে, তবুও তার মনে হলো ভদ্রমহিলা বোধহয় কখনো কোনো ঘটনায় ভীষণ রকম শক খেয়েছেন, তাই হয়তো রক্ত দেখলেই ভয় পান। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনির্বাণের বুক থেকে। যাক, এখন আর ওসব ভেবে লাভ নেই। দরজাটা ভালোভাবে বন্ধ করে গামছাটা মাটিতে পেতে খেতে বসল সে। খাবারের আয়োজন তেমন কিছু নয় অবশ্য। 4টে রুটি, 1 বাটি উচ্ছে দিয়ে মটর ডাল আর কয়েক টুকরো বেগুন ভাজা। খাওয়া শেষ করে এঁটো থালাটা জানলার কাছে নিয়ে গিয়ে কুঁজোর জলে ধুয়ে নিল অনির্বাণ। তারপর জুত করে একটা সিগারেট ধরিয়ে আবার জানলার কাছে গিয়ে দাঁড়ালো। ঘরের মধ্যে এই জানলাটা প্রথম থেকেই তার এত ভালো লেগেছে যে ধরতে গেলে দিনের বেশিরভাগ সময় আজ সে ওই জানলার ধারি কাটিয়ে দিয়েছে। আগামীকাল দীপক আর অর্ক আসবে, তাদের আনতে স্টেশন যেতে হবে সকালে। রাস্তার যা অবস্থা, ভ্যান পাওয়া যাবে কি? আজিজুলের সাইকেলটা পেলে অবশ্য মন্দ হয় না। দেখা যাক কাল সকালে কি হয়। এখন বড্ড ঘুম পাচ্ছে, শরীরটাও বেশ ক্লান্ত, একটা ভালো ঘুম দরকার। সেই কোন সকালে হাওড়া থেকে ট্রেন ধরেছে সে। আধ খাওয়া সিগারেটটা বাইরে ফেলে দিয়ে মোমবাতিটা নিভিয়ে খাটের উপর চিত হয়ে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রা এসে তার সারাদিনের ক্লান্তির উপর শান্তির চাদর টেনে দিল। অনির্বাণ গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের পরিবেশ এতটাই চুপচাপ যে হাত ঘড়ির অতি ক্ষীণ টিকটিক শব্দটাও বেশ জোরে বলে মনে হচ্ছে। কেউ যেন ঠিক খাটের নিচে বসে শক্ত হাড় জাতীয় কিছু একটা চিবিয়ে চলেছে একটানা। অনির্বাণের সমস্ত ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল নিমেষেই। বরফের মতন তীব্র ঠান্ডা একটা স্রোত নেমে গেল তার মেরুদণ্ড দিয়ে। তড়িৎ গতিতে উঠে বসে অন্ধকারের মধ্যেই বালিশের পাশে হাত বাড়িয়ে মোবাইলটা খুঁজতে শুরু করল। মোবাইল তো নেই, কিন্তু তার স্পষ্ট মনে আছে শোয়ার আগে বালিশের ঠিক পাশেই মোবাইলটা রেখেছিল। চারপাশে নিশ্চিদ্র অন্ধকার। এই অন্ধকারের ঘরের দরজা কোথায়, কোথায় জানলা কিছুই বোঝা যাচ্ছে না।
যেন এক মুহূর্তে অনির্বাণের চারপাশ থেকে সমস্ত জগৎটাকে কেউ কালো রং দিয়ে মুছে দিয়েছে। এবার কটকট শব্দের সাথে যোগ হলো একটা চাপা গড়গড় আওয়াজ। সর্বনাশ! রাত্রিবেলা জানলা খোলা পেয়ে শেয়াল ঢুকে পড়েনি তো ভেতরে? কিন্তু সে কিভাবে সম্ভব? গড়গড় আওয়াজটা তো শেয়ালের সাথে মিলছে না। তাছাড়া সে বসে আছে দোতলার এক উঁচুতে, শেয়াল উঠে আসবে কি করে? প্রবল উত্তেজনায় অনির্বাণের সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। একটা অদ্ভুত আতঙ্ক তাকে গ্রাস করতে শুরু করেছে ধীরে ধীরে। হঠাৎ পাশের জমার অন্ধকারটা যেন জীবন্ত হয়ে উঠল। অন্ধকারের মধ্যেও অনির্বাণ বুঝতে পারে খাটের পাশে এসে দাঁড়িয়েছে কেউ। গড় গড় শব্দটা এবার আরো স্পষ্ট। জোর করে চোখ বন্ধ করে রাখার চেষ্টা করে সে। একটু পরে গলার কাছে একটা খড়খড়ের হাতের স্পর্শ অনুভূত হয় তার, যেন কেউ পরম আদরে হাত বুলিয়ে চলেছে সেখানে। গলায় হাতের চাপ বাড়ছে আস্তে আস্তে। হাতের তীক্ষ্ণ নখ চামড়া ভেদ করে মাংসে গেঁথে যাচ্ছে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তার। শরীরটা যেন অবশ হয়ে আসছে। জলে ডোবার সময় মানুষ যেরকম মরিয়া হয়ে হাত পা ছুঁড়ে ভেসে থাকতে চেষ্টা করে, ঠিক সেরকম ভাবে বিছানায় হাত পা ছুটতে শুরু করলো সে। খুট করে কিছু একটা পড়ার আওয়াজে বিছানায় ধড়মড় করে উঠে বসে অনির্বাণ। চারদিকে চোখ বুলিয়ে একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করে। জানলা দিয়ে সকালে নরম আলো এসে পড়েছে ঘরের ভেতরে। উফ, কি ভয়ানক স্বপ্ন দেখলো রাতে। কুঁজো থেকে গ্লাসে জল ঢেলে চোখে মুখে আগে জলের ছিটে দিয়ে মাথার দুপাশে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলো সে। কপালের দুপাশ ঢিপ ঢিপ করছে। আজকে অর্ক আর দ্বীপ আসার কথা আছে। কটা বাজে এখন? বালিশের পাশে রাখা হাত ঘড়িটা দেখেই চমকে উঠল অনির্বাণ। সর্বনাশ, 7টা বেজে গেছে। 8টার মধ্যে তাকে স্টেশন পৌঁছতে হবে। তাড়াতাড়ি জামাটা পরে মানিব্যাগটা আর মোবাইলটা নিয়ে নিচে চলে এলো অনির্বাণ। সদর দরজা খোলা। ঘরে কেউ নেই নাকি? স্টেশনে যাবার ভ্যান রিক্সা ঠিক কোথায় পাওয়া যাবে একটু জানতে পারলে ভালো হতো। আজিজুলের নাম ধরে 2-1বার ডাকলো সে, কিন্তু কেউ সাড়া দিল না। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, ওদিকে আবার ট্রেন ঢুকে পড়লে সমস্যা হয়ে যাবে। দ্রুত পায়ে দরজার বাইরে এসে অনির্বাণ দেখে পরাণের মা একরাশ ভেজা কাপড় চোপড় কাঁধে চাপিয়ে মুখে আঁচল চাপা দিয়ে খালের দিকে হেঁটে আসছে। কাছে আসতেই অনির্বাণ তাকে জিজ্ঞেস করে, স্টেশনে যাবার জন্য এখান থেকে কোনো ভ্যান পাওয়া যাবে? পরাণের মা অনির্বাণের দিকে না তাকিয়ে কাঁধের বোঝা থেকে একটা ভেজা কাপড় বের করে সেটাকে নিংড়াতে নিংড়াতে জবাব দেয়, একটু হেঁটে ওই ভাঙা সাঁকো আছে, ওইখানে দাঁড়াও, স্টেশনে যাবার ভ্যান পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই শোনো, তুমি কিন্তু। আরও কিছু হয়তো বলতে যাচ্ছিল পরাণের মা, কিন্তু সেসব শোনার সময় এখন নেই। একটু ঘাড় নেড়ে বেরিয়ে যায় অনির্বাণ। রাস্তাটা ঠিক যেখান থেকে দুবাক হয়ে ভাঙা সাঁকোর দিকে চলে গেছে, ঠিক সেখানেই বড় বড় মাছের ডেচকি আর জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু ভ্যান আর সাইকেল। ডেকচিগুলো দড়ি দিয়ে ভ্যানের সাথে বেঁধে দিচ্ছে বেশ কিছু লোক। সম্ভবত ভোর রাতে খাল থেকে মাছ ধরে এখন ফিরে যাচ্ছে তারা। তাদের একজনকে ডেকে অনির্বাণ জিজ্ঞেস করল, ভাই, তোমরা কেউ স্টেশন অবধি যাবে? একজন প্রৌঢ় মতো লোক ভ্যানে দড়ি বাঁধা শেষ করে কোমরের ময়লা গামছাটা খুলে মুখের ঘাম মুছতে মুছতে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, এসব স্টেশনেই যাবে গো। তাতে তোমার কি দরকার? আমাকে একটু পৌঁছে দেবে? লোকটা মুখ মোছা থামিয়ে একটু ভেবে উত্তর দিল, হ্যাঁ, দিতে পারি, কিন্তু 50 টাকা লাগবে। কি 50? না দিতে পারলে যেওনি, এইটে মেরে দাও। আরে না না, দেবো দেবো। আচ্ছা, তাহলে ওখানে ডেজকি ধরে বসো দেখি। ওরে ও গফুর, আমি বেরিয়ে গেলাম, তোরা তালি পিছন পিছন আয়। আবার সেই রাস্তা, সেই বড় বড় গর্ত। ভ্যান মাঝে মাঝে কয়েকবার উল্টে যাওয়ার উপক্রম হলো। অনির্বাণ শক্ত করে ডেকচির ধৈর্য ধরে বসে আছে। ছাকুনিতে ডেকচির জল ভিজিয়ে দিচ্ছে শরীর। রোদ উঠলেও রাস্তায় লোকজনের আনাগোনা তেমন একটা নেই। সব জায়গায় কেমন যেন একটা আলস্য জড়িয়ে রয়েছে। একটা বড় কলা বাগানের পাশে এসে ভ্যানটা দাঁড় করিয়ে লোকটা বিড়ি ধরালো। এক নাগাড়ে বেশ কয়েকটা টান দিয়ে তারপর একগাল ধোঁয়া ছেড়ে অনির্বাণকে বলল,
তা কোথা থেকে আসা হচ্ছে? দেখে তো এখানে লোক বলি মনে হচ্ছে না। আসলে আমি কলকাতা থেকে এসেছি একটা কাজে। চেনা পরিচিতি কেউ আছে নাকি? রয়েছেন কোথায়? ওই যে আজিজুল হকের বাড়িতে, একদম শেষ যে বাড়িটা। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। আহ, সোনার টুকরো ছেলে বটে, ফেরেস্তার মতো ঠিক। আল্লাহকে বাঁচিয়ে রাখুক। তা পরাণের মা রান্না করছে কেমন? সে আর বলতে, একদম অমৃত। বাহ, আপনি তো বেশ ভালোই চেনেন দেখছি। চিনবুনি আবার? পরাণের বাপ যখন গাজীর চরে মাছ ধরতে গিয়ে মরল, তখন থেকে তোর বুড়িমাকে দেখাশোনা করছে আজিজুল। পরাণকেও শহরের স্কুলে পাইঠে দেয়ছে। টাকা পয়সা তো সব আজিজুলই দেয়। গাজীর চড়ে গিয়ে মরল মানে? কি হয়েছিল? এখান থেকে মাইল খানেক দূরে নদীর চড়ায় একটা পুরানো বাড়ি আছে। ও বাড়ি ভালো নয়, একদম ভালো নয়। শুনেছি ওই বাড়িতে দাউ দাউ করে সবসময় দোজখের আগুন জ্বলে গো। হাই আল্লাহ, কি ভয়ানক মরণ সে! উফ, একটু যদি দেখতেন পরাণের বাপকে। ওরে বাবা, শরীর থেকে যেন মাংস ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিয়েছে কেউ। এ আল্লাহ আল্লাহ। লোকটা বোধহয় চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করছিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিভে যাওয়া হাত খাওয়া বিড়িটা আবার ধরিয়ে নিয়ে ভ্যানের প্যাডেলে চাপ দিল। প্রথম দিনের স্টেশনের সেই ভিড়ের সাথে দ্বিতীয় দিনের ভিড়ের কোনো তফাৎ নেই। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেছে বেশিক্ষণ হয়নি। চারিদিকে গতকালের মতন তুমুল হইচই, বিচিত্র মালপত্রের ভিড়। ভ্যান চালকগুলো ইতিমধ্যেই নানা সুরে ডাকাডাকি শুরু করে দিয়েছে। গতকাল থেকে মৃত্যুপুরীর মতো শান্ত পরিবেশে কাটানোর পর এরকম হইহট্টগোলে অনির্বাণের নিজেকে বেশ সাবলীল মনে হচ্ছে আজকে। কিন্তু অর্ক আর দীপককে দেখা যাচ্ছে না কেন? আস্তে আস্তে পুরো ভিড়টাই তো প্রায় বেরিয়ে এসেছে বাইরে। মোবাইলটা বার করে অর্কর নাম্বার ডায়াল করে সে। রিং হয়ে যায় কিন্তু কেউ তোলে না। ওরা আসবে বলে মিথ্যা কথা বললো না তো? দীপক মাঝে মধ্যে একটু ইয়ার্কি ঠাট্টা করে বটে, তা বলে এত বড় মিথ্যে কথা? অসম্ভব। অর্ককে বাদ দিয়ে দীপককে ফোন করতে যাবে, এমন সময় অনির্বাণ দেখল স্টেশনের সিঁড়ি দিয়ে অর্ক আর দীপক একটা বড় ট্রাঙ্ক ধরাধরি করে বাইরে নিয়ে আসছে। বলতে গেলে এই ট্রাঙ্কটা অনির্বাণদের টুল বক্স। এর মধ্যে ব্যাটারি, ক্যামেরা স্ট্যান্ড, তার, হ্যালোজেনের ল্যাম্প, বড় সাইজের বেশ কয়েকটা মোমবাতি, শতরঞ্চি, চায়ের ফ্লাস্ক, হিটার, মোটামুটি সবই আছে। দেখা মাত্র অনির্বাণ হাত নাড়তে নাড়তে দৌড়ে গেল ওদের কাছে। বাপরে, তোরা তো একেবারে তৈরি হয়েই এসেছিস। একদম। তা কবে যাওয়া হচ্ছে ভাই? সবুর করো বৎস, আগে অস্থায়ী আস্তানায় চলো, একটু বিশ্রাম নে। যেতে যেতে সেই রাত। ওফ, রাতে তো একদম তাহলে থ্রিলিং ব্যাপার হবে আজকে। হ্যাঁ, ঘন অন্ধকারে নদীর উপর নৌকা করে যাওয়া, নদীর জল, আহা, সব মিলিয়ে একেবারে কবিতার মতো লাগছে ভাই। অর্ক এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। দীপক কথা শুনে এবার বেশ বিরক্ত হয়ে বলল, তুই থাম তো দীপক, খিদের চোটে অন্ধকার দেখছি, আর ওদিকে বাবু কবিতা রচনা করছে। খিরে অনির্বাণ, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করলি? অনির্বাণ একটু চিন্তায় পড়ে গেল। গতকাল আজিজুলকে বলেছিল বটে এই ব্যাপারে, কিন্তু মনে কি আছে ওর? পরাণের মাকেও তো কিছু বলে আসা হয়নি। একটা কাজ অবশ্য করা যায়, এখান থেকে কিছু মিষ্টি কিনে নেওয়া যাক। দুপুরের খাবারটা পরে দেখা যাবে। তাছাড়া আজিজুলদের বাড়িতেও সে খালি হাতে এসেছে, এখন আবার দুজন লোককেও নিয়ে যাচ্ছে। একটু মিষ্টি টিষ্টি না নিয়ে গেলে হয়? অর্ক আর দীপককে ভ্যানগুলোর কাছে দাঁড়াতে বলে অনির্বাণ এগিয়ে যায় সামনের দোকানগুলোর দিকে। মোবাইল চার্জ দেওয়া হয় যে দোকানটায়, সেটাতে বড্ড বেশি ভিড়, তাই ওই দোকানটা এড়িয়ে তুলনামূলকভাবে ফাঁকা পাশের দোকানটায় ঢুকে সে। মুদিখানা চালানোর পাশাপাশি লোকটা একটা মাঝারি মাপের কাঁচের বাক্স নিয়ে বসে আছে। তাতে সাজানো রয়েছে রসগোল্লা, কিছু গজা আর পান্তুয়া। যদিও মিষ্টির থেকে মাছির সংখ্যা তাতে বেশি। 2 বাক্স রসগোল্লা কিনে অনির্বাণ আবার পা বাড়ায় দাঁড়িয়ে থাকা ভ্যানগুলোর দিকে। হাতে মিষ্টির বাক্স দেখে দীপক জিজ্ঞেস করে, কি রে অনির্বাণ, তুই মিষ্টি কিনলি যে? আরে আমরা 3টে লোক যাচ্ছি, হাতে কিছু না থাকলে হয়? তা অবশ্য মন্দ বলিসনি। চল তাহলে, এবার তাহলে কোথায় যেতে হবে আমাদের? এবার বুঝতে পারে একটা বড় ভুল হয়ে গেছে।
এখানে আসা পর্যন্ত আজিজুলের গ্রামের নামটা জেনে নেওয়া হয়নি। তবুও নানা রকমভাবে রাস্তার বর্ণনা দিয়ে ভ্যানওয়ালাগুলোকে বোঝাতে চেষ্টা করে সে, কিন্তু সফল হয় না। তুই কি রে, হ্যাঁ? যে এলাকায় থাকিস তার নাম জেনে নিসনি? সত্যি ভাই, তুই পারিসও বটে। বেশ রাগের স্বরেই বলে দীপক। আসলে আমার মাথাতেই ছিল না। এখন সমস্যা হয়ে গেল একটু। এখন তাহলে চটপট গুগল ম্যাপটা অন কর। এখানে ঠিকমতো কল যায় না, আবার নেট নে এখন তাহলে বসে বসে ছেড়। সালা খিস্তি মারতে ইচ্ছা করছে তোকে, কি আর বলবো সালা। হঠাৎ সামনের দিকে তাকিয়ে মুখে আলো খেলে গেল অনির্বাণের। সাইকেল নিয়ে হন্তদন্ত হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে ভিড় ঠেলে আসছে আজিজুল, যাকে এই মুহূর্তে এখানে সে আশাই করেনি। ও আজিজুল বাবু, এই যে এদিকে। অনির্বাণকে দেখতে পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল আজিজুল। সাইকেলটা কোনো রকমে দাঁড় করিয়ে প্রায় দৌড়ে এসে অনির্বাণের হাত দুটো ধরে অনুনয়ের ভঙ্গিতে বলল, আপনার জন্য শ্বশুরবাড়ি থেকে ভোরবেলা তড়িঘড়ি বেরিয়ে এসেছে। তারপর এসে পরাণের মায়ের কাছে শুনি আপনি বেরিয়ে গেছেন। বলছি, গত রাতের ঘটনায় কিছু মনে করবেন না অনির্বাণ বাবু। আসলে মেয়েটা... ও সব কোনো ব্যাপার না, দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে। তাছাড়া ওরকম বিপদে যে কোনো মানুষই প্রথমেই বিচলিত হয়ে পড়বে, সে আপনি হোক বা আমি। আপনার বন্ধুরা কোথায়? অনির্বাণ একে একে দুজনের সাথে আজিজুলের পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব শেষে আজিজুল একটা ভ্যান ডেকে তাতে ট্রাঙ্কটা তুলে দিতে দিতে ভ্যানওয়ালাকে বলে, এই, ওনাদের সাবধানে চামাপুকুর বটতলায় পৌঁছে দিও। নামটা মনে মনে বেশ কয়েকবার আওড়ে নেয় অনির্বাণ। আর ভুললে চলবে না। মাঝ রাস্তায় অর্ক আর দীপক ঝাঁকুনিতে প্রায় 3 থেকে 4 বার উল্টে পড়ল। অর্ক বেশ একটু মোটাসোটা, ফলে সেই সবার আগে কুমড়োর মতন বারবার ডিগবাজি খেয়ে পড়ছে। অবশেষে অনেক কষ্টে ধুলো কাদা মাখা জামা কাপড় নিয়ে একসময় পৌঁছে গেল আজিজুলের বাড়িতে। তবে আজকের ভ্যান ভাড়াটা আর অনির্বাণ দিতে দিল না আজিজুলকে। দুপুরে বেশ ভালো মতন মধ্যাহ্ন ভোজ সেরে দোতলায় গল্প করছিল ওরা 3 জন। বলা ভালো, গল্প করছিল 2 জন, অনির্বাণ আর দীপক। অর্ক অনেক আগেই বিছানায় শুয়ে নাক ডাকতে শুরু করেছে। বিছানার সাদা চাদরটা পাল্টে দেওয়া হয়েছে। আজকের আকাশটা অবশ্য গতকালের মতন পরিষ্কার নয়। ছেঁড়া ছেঁড়া কালো মেঘ ভেসে বেড়াচ্ছে এদিক থেকে ওদিকে, যার ফলে সূর্যের অকৃত্রিম তপ্ত স্নেহ পৃথিবীর বুকে বর্ষিত হতে মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাইরে দিগন্ত বিস্তৃত সবুজ এলাকা জুড়ে অজস্র বক যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে। অনির্বাণ আনমনে তাকিয়েছিল সেদিকে। দীপক সিগারেট খেতে খেতে মেঝেতে বসে ট্রাঙ্কের ঢাকনা খুলে জিনিসপত্রগুলো দেখে নিচ্ছিল। বুঝলি অনির্বাণ, কেন জানি না মনে হচ্ছে এই তোর আজিজুল ভদ্রলোককে আমি আগে কোথাও দেখেছি। অনির্বাণ অবাক হয়ে দীপকের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, ধুস, কী সব বলছিস বোকার মতো? না রে, আমি ঠিক বলছি। ওর মুখটা যেন কেমন চেনা চেনা লাগছে, কোথাও যেন ওকে আগে দেখেছি আমি। এখানে আগে কখনো এসেছিস নাকি? না না, আমি আসিনি এখানে। তাহলে? ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম। দাঁড়া, একটা জিনিস তোকে দেখাই। তুই কয়েক মাস প্যাথোলজি সেন্টারে কাজ করেছিস, তাই না? ব্যাপারটা তুই বুঝবি ভালো। পকেট হাতড়ে গত রাতে পাওয়া খামটা বের করে দীপকের হাতে দেয় অনির্বাণ। দীপক খামটা উল্টে পাল্টে দেখে অনির্বাণের হাতে আবার ফেরত দিয়ে বলে, এটা যে কোনো প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্টের খাম সেটা পরিষ্কার। আর এই নামটা খুব সম্ভবত কোনো ডাক্তারের হবে। আর এখানে যে ঠিকানাটা লেখা আছে সেটা ওই ডাক্তারের চেম্বারের। আচ্ছা, তুই বুঝলি কি করে নামটা ডাক্তারের? চোখ থাকলে তুইও বুঝতে পারতিস। মানে? শুধু নামটা দেখলি আর নামের পাশে যে আবছা কিছু লেখা আছে সেটা তুই খেয়ালই করলি না। আমার মনে হয় লেখার সময় ভদ্রলোকের পেনের কালিটা ফুরিয়ে গিয়েছিল, তাই তার পাশে অন্য পেন দিয়ে আবার নতুন করে লেখা হয়েছে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবি নামটার আগে অস্পষ্টভাবে ডক্টর লেখা আছে। অনির্বাণ চোখের সামনে কাগজটা নিয়ে খুঁটিয়ে দেখিয়ে বুঝতে পারল দীপক মোটেই ভুল কিছু বলেনি। নতুন করে লেখা নামটা ঠিক আগে আবছা হয়ে আসা একটা অক্ষর আছে।
একটু ভালো করে দেখলে নামের আগে ডক্টর লেখাটা বুঝতে খুব একটা অসুবিধা হবে না। সত্যি সে একদম খেয়াল করেনি বিষয়টা। উরি বাবা, তুই তো ফেলুদা রে, দেখেই কেমন বুঝতে পারলি। তা ইনি কিসের ডাক্তার জানিস? ছাড়, ওসব ভালো লাগছে না, ওসব বাদ দে। যেটা কথা বলার ছিল, ঘরের মধ্যে তো ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, বাইরের মানে রাস্তার দিকে গেলে কি পাওয়া যাবে? আসলে আমার কয়েকটা ইম্পর্টেন্ট কল করার ছিল। যে রাস্তাটা দিয়ে আমরা ভ্যানে করে এলাম সেটা দিয়ে একটু এগিয়ে গেলে একটা বট গাছ পাবি। রাস্তাটা ওখানে দুভাগ হয়ে গেছে। যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে ওটা ধরে কিছুটা যাবার পর ভাঙা সাঁকো পড়বে একটা, ওখানে দাঁড়ালি। তুই চল আমার সাথে। ভ্যাত, তুই যা, আমি একটু ঘুমিয়ে নিই, এই বেলা রাত জাগতে হবে আজ। সিগারেটটা শেষ করে অর্কের পাশে টান টান হয়ে শুয়ে পড়ল অনির্বাণ। আজকে গুমোট গরম, হাওয়া নেই বললেই চলে। মাটির দেওয়ালগুলো তেতে রয়েছে। অর্কর খুলে রাখা ঘামে ভেজা গেঞ্জিটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করলো অনির্বাণ। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করল, ঘুম আসছে না মোটেই। খামের গায়ের হাতের লেখাটা কার? আজিজুলের মুখ চেনা চেনা মনে হচ্ছে কেন দীপকের? এসব ভাবতে ভাবতে কখন তন্দ্রা নেমে এলো দু চোখে বুঝতেই পারল না অনির্বাণ। ঘুমটা ভেঙে গেল অর্কের উত্তেজিত ডাকাডাকিতে। কিরে কুম্ভকর্ণ, ওঠ ঘুম থেকে, রেডি হয়ে নে, বেরোতে হবে আমাদের। আজিজুলদা নৌকা নিয়ে অপেক্ষা করছে। বিছানায় শোয়া অবস্থায় অনির্বাণ দেখতে পেল অর্ক কালো টি শার্ট, জিন্স আর জাঙ্গল বুট পরে তৈরি। ওদিকে মেঝেতে বসে দীপক রুমাল দিয়ে কি যেন একটা মুছে চলেছে অতি সযত্নে। মোচা হয়ে গেলে জিনিসটা মোমবাতির সামনে ধরতেই তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে অনির্বাণ। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার, কারণ মোমবাতির হলদেটে আলোয় যে জিনিসটা দীপকের হাতে চকচক করছে সেটা একটা 9mm রিভলভার। রিভলভারটা লাইসেন্সড, ওটা কেনা হয়েছে মাস 6 আগে। কারণ অনেক সময় দেখা গেছে যে জায়গাগুলোর ভুতুরে অপবাদ আছে, কিন্তু সেখানে ভূত না থাকলেও এই অপবাদটাকে কিছু লোক নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগিয়েছে। সাধারণত ওটা ট্রাঙ্কের মধ্যেই থাকে। কোনো জায়গায় বিপদের আশঙ্কা থাকলে তবেই দীপক ওটা সাথে করে নিয়ে যায়। ও কি আজকে কোনো অমঙ্গল কিছু ঘটার আশঙ্কা করছে? ভেবে পায় না অনির্বাণ। একটু ইতস্তত করে, তাও জিজ্ঞেস করে, কিরে, এটা আজকে নিয়ে যাবি নাকি? উত্তরে একটু মুচকি হাসে দীপক। অনির্বাণ বুঝতে পারে এই মুহূর্তে দীপকের থেকে কিছু জানতে চাওয়া বৃথা। তাই সে বিছানা থেকে উঠে দ্রুত তৈরি হতে হতে অর্ককে বলে, জিনিসপত্র সব নৌকায় তোলা হয়েছে? একদম। দেখিস মাঝ রাস্তায় গিয়ে যেন আবার কিছু মনে না পড়ে। এটা বালিগঞ্জের রাস্তা না কিন্তু। এত জ্ঞান দিস কেন? উফ। কিরে দীপক, তোর বন্দুক পর্যবেক্ষণ হয়েছে? দীপক রিভলভারটা কোমরের খাপের মধ্যে গুঁজে নিঃশব্দে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আচ্ছা অর্ক, মোবাইলটা কি এখানে রেখে যাব? কি বলিস তুই? অসুবিধা নেই, রেখে দে, আমার কাছে তো ফোন রয়েছে। তাছাড়া রেখি বা লাভ কি, নেটওয়ার্ক যখন পাওয়া যায় না। দীপক বেরোনোর মিনিট 10 পরেই অর্ক আর অনির্বাণ বাইরে বেরিয়ে চলে এলো। এই অর্ক, নৌকা কোথায় রে? হ্যাঁ আজিজুলদা, তোর জন্য এই মেঠো রাস্তায় নৌকো নিয়ে দাঁড়িয়ে থাকবে উজবুক কোথাকার। ওই সামনে একটা ভাঙা সাঁকো আছে, ওখানে যেতে হবে। ভাঙা সাঁকোর গা ঘেঁষে যে একটা নারকেল গাছের গুড়ি দিয়ে বাঁধানো সিঁড়ি রয়েছে, তা এই দুদিনে চোখে পড়েনি অনির্বাণের। সেই সিঁড়ির কাছেই একটা ছাউনিওয়ালা নৌকো নিয়ে দাঁড়িয়েছিল আজিজুল। আজকে সম্পূর্ণ অন্যরকম পোশাক পরে এসেছে সে। একটা কালো ফুল হাতা গেঞ্জি, টাইট জিন্সের প্যান্ট আর পায়ে শক্ত সোলের জুতো। দীপক অবশ্য আগেই নৌকায় উঠে আজিজুলের সাথে খোশ গল্প শুরু করে দিয়েছিল। কখন যে অর্ক আর অনির্বাণ এসে নৌকায় উঠেছে তারা খেয়ালই করেনি। কি ব্যাপার আজিজুল বাবু, অভিযান কি আজকে এখানেই হবে? আরে আপনারা চলে এসেছেন, দেখুন কাণ্ড। গল্পে এত ব্যস্ত ছিলাম বুঝতেই পারিনি। তা নৌকো চালাবে কে? আমরা বাদ দিয়ে আর কাউকে দেখছি না তো। আছে আছে, দাঁড়ান দাঁড়ান, অত অধৈর্য হলে চলে। বদরুদ্দিন চাচা, ও বদরুদ্দিন চাচা। ডাক শুনে খালের পাশে ঝোপ থেকে একজন আধবয়স্ক লোক ঢুলতে ঢুলতে বেরিয়ে এলো। চোখ দুটো টকটকে লাল, বোঝাই যাচ্ছে এখনো নেশার মধ্যে ডুবে আছে লোকটা।
ও নিয়ে যেতে পারবে তো? আরে আমি রয়েছি তো ওর সাথে। আরে তুমি আবার আমার দিকে তাকিয়ে রয়েছো কেন চাচা? নৌকো চালাও শিগগির। একটা সুপরিচিত হিন্দি গান গুনগুন করতে করতে বদরুদ্দিন কোমর সমান জলে দাঁড়িয়ে নৌকাটা ঠেলে দিয়ে এক লাফে উঠে পড়ল পাটাতনের উপর। তারপর ইঞ্জিনটা স্টার্ট করে চলে গেল অপর প্রান্তে নৌকার হালের কাছে। প্রায় সাথে সাথেই আজিজুল অনির্বাণদের ছেড়ে বদরুদ্দিনের পেছন পেছন চলে গেল হালের দিকে। ইঞ্জিনের ঠিক ওপরেই রয়েছে বাঁশ আর ত্রিপল দিয়ে তৈরি ছাউনিটা। ইঞ্জিন বাদ দিয়ে বাকি ফাঁকা অংশে রয়েছে অনির্বাণদের মালপত্রগুলো। খাপছাড়া খাপছাড়া মেঘ পূর্ণিমার গোল চাঁদকে ঢেকে দিচ্ছে মাঝে মাঝে। আন্দাজ মিনিট 15 চলার পরে অনির্বাণদের নৌকো নদীতে গিয়ে পড়ল। নদীটা খুব একটা চওড়া নয়, দুপাশের তীরে লোকালয়ের ছবি স্পষ্ট হয়ে আবার হারিয়ে যাচ্ছে। একটা সুন্দর ফুরফুরে হাওয়া বয়ে চলেছে নদীর উপর দিয়ে। বেশ লাগছে অনির্বাণের। অনেক দিন এরকম নৌকো ভ্রমণ সে করেনি। খুব সম্ভবত নদীতে এখন জোয়ার এসেছে। জোরে চলার জন্য বেশ হালকা হালকা দুলছে নৌকোটা। নদীর ধারে জলের উপর জেঁকে থাকা গাছপালার শুকনো ডালগুলোকে এই অন্ধকারে কেমন যেন জীবন্ত লাগছে। এক ঝলক দেখলেই মনে হবে যেন হাতছানি দিয়ে ডাকছে ওগুলো। কাছে গেলেই একটানে নিয়ে যাবে অতল জলের গভীরে। একটু আগেও ইঞ্জিনের ঘটঘট শব্দটা বিরক্ত লাগছিল অনির্বাণের। এখন শব্দটা কেমন যেন গা সওয়া হয়ে উঠেছে। কতক্ষণ এভাবে বসেছিল জানে না অনির্বাণ। ঘোর কাটল দীপকের গলার আওয়াজে। আচ্ছা অনি, তুই আসা পর্যন্ত আজিজুলের বউ বা মেয়েকে কখনো দেখেছিস? বউকে দেখিনি, তবে মেয়েটাকে দেখেছি। কি সুন্দর ফুটফুটে বাচ্চা। দেখলে না তোর আদর করতে ইচ্ছে করবে। গতকাল তো মায়ের কাছে গেল বাবার সাথে। পরাণের মা, মানে যে ঘরের কাজকর্ম রান্নাবান্না করে, সে বটির উপর পড়ে হাত কেটে ফেলেছিল। অনির্বাণকে মাঝপথে থামিয়ে দিয়ে দীপক উঠে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে, জানিস তো আজিজুলের বউ খুব সুন্দরী, তুই দেখলেই না প্রেমে পড়ে যাবি। আরে আস্তে আস্তে, শুনতে পাবে। এই তোর কি হয়েছে বলতো? একবার বলছিস আজিজুলকে চেনা চেনা লাগছে, আবার বলছিস ওর বউ খুব সুন্দরী, যাকে আমরা দেখিনি কখনো। দীপক এই কথার কোনো জবাব দিল না। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে হাতের তালুতে ঠুকতে ঠুকতে বলল, বটির ওপর পড়লে হাতে কি কখনো দাঁতের দাগ হয়? মানে? দীপক আপনমনি একটু মুচকি হেসে অনির্বাণ আর অর্ককে অবাক করে দিয়ে চলে যায় নৌকোর হালের কাছে বসা আজিজুলের কাছে। অর্ক ওর যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে ছাউনির ভেতর থেকে ইডি টর্চটা বের করে নিয়ে আসে। এটা দিয়ে কি করবি? আশপাশের দৃশ্যটা অন্তত যতদূর দেখা যায় দেখি। চারপাশে অন্ধকার। শালা নৌকার মধ্যে একটা হ্যারিকেন অন্তত রাখতে পারতো। টর্চের আলোয় জঙ্গল ছাড়া আর কিছু দেখা গেল না। অবশ্য নৌকোর আওয়াজ শুনে ঝোপের আড়ালে গুটি কয়েক ঘাপটি মেরে থাকা শেয়াল চোখে পড়ল। নৌকোর গায়ে ছলাৎ ছলাৎ করে জল আছড়ে পড়ছে। পাশ দিয়ে ভেসে চলেছে কচুরি পানার ঝাঁক, তাতে সবুজ রঙের ফুল ফুটে আছে। একটু পরেই আজিজুলের গলা শোনা গেল, অনির্বাণ বাবু, নৌকাটা শক্ত করে ধরে বসুন, এখানে জলের টান খুব। খুব কাছ থেকেই জলের কলকল আওয়াজ ভেসে আসছে। অর্ক টর্চের আলোটা ওদিকে পড়তেই অনির্বাণ দেখে আওয়াজটা যেখান থেকে আসছে ঠিক সেখান থেকেই বাঁদিকে একটা খাল চলে গেছে। সেই খাল আর নদীর জলের সংযোগস্থলে তৈরি হয়েছে একটা জলের ঘূর্ণি। অর্ক তখনও এক হাতে নৌকোর পাটাতন ধরে অন্য হাতে টর্চ লাইট ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে দেখে চলেছে। অর্ক, টর্চ রাখ, শক্ত করে ধরে বস। অর্ক কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই নৌকোটা এমন একটা পাককে ঢুকে গেল খালের ভিতর। আরেকটু হলে অর্ক পড়েই যাচ্ছিল প্রায়। বদরুদ্দিনের হাতের গুণ আছে বলতে হবে। তবে নৌকোর ইঞ্জিন এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ খালটা খুব সরু। লগি দিয়ে ঠেলে ঠেলে নৌকোটাকে কোনো মতে এগিয়ে নিয়ে যাচ্ছে বদরুদ্দিন। দুপাশের জঙ্গল ক্রমশ ঘন হয়ে আসছে। পাড়ের উপর থেকে বড় বড় গাছের শিকড় নেমে আছে জলে। অর্ককে এবার বাধ্য হয়েই টর্চ চালাতে হয়েছে, কারণ আলো না থাকলে এই সরু খালে নৌকো নিয়ে যাওয়া বেশ অসম্ভব। আমফানের স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে জঙ্গলটা, কারণ বড় বড় বেশ কয়েকটি গাছ উপুর হয়ে পড়ে আছে খালের এপার থেকে ওপারে। প্রায় নৌকোর উপর শুয়ে শুয়ে পার হতে লাগলো সেই জায়গাগুলো। ভাসতে থাকা জলজ আগাছার ছোট ছোট প্রজাপতির মতো রং বেরঙের ফুল ফুটেছে।
অনির্বাণ নৌকো নিয়ে হাত বাড়িয়ে ফুলগুলো তুলতে যাচ্ছিল। হঠাৎ অর্কর চিৎকারে চমকে হাতটা সরিয়ে নিল দ্রুত। ফুলগুলোর ভেতর থেকে কুচকুচে একটা কালো সাপ ধীরে ধীরে নেমে যাচ্ছে জলে। ছোটবেলা থেকে এই সরীসৃপটাকে বেশ ভয় পায় অনির্বাণ, তাই নৌকার ধার থেকে সরে বসল সে। একটু পরেই ঘ্যাস করে একটা আওয়াজ আর মৃদু ঝাঁকুনিতে অনির্বাণ বুঝতে পারে নৌকো নিচে মাটির সাথে ঘষা খেয়েছে। আর সাথে সাথেই হালের দিক থেকে আজিজুলের উচ্ছ্বসিত গলা শোনা যায়। আমাদের জায়গায় এসে পড়েছে অনির্বাণ বাবু, একটু দেখে শুনে নামবেন। আপনি আগে নেমে অর্কবাবুর হাত থেকে টর্চ লাইটটা নিয়ে নিন, কারণ একটা আলো না থাকলে নামা যাবে না। নৌকো একটা অতি জরাজীর্ণ ঘাটের কাছে এসে দাঁড়িয়েছে। ঘাটের সিঁড়ির প্রত্যেকটা ধাপ এবড়ো খেবড়ো আর শ্যাওলায় ভর্তি। একটু অসতর্ক হলেই জল কাদায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনির্বাণ প্রথমেই মুখ থুবড়ে পড়তে পড়তে কোনো রকমে সামলে নিল নিজেকে। এরপর একে একে নেমে এলো অর্ক, আজিজুল আর দীপক। বদরুদ্দিন নামল না। সে পাটাতনে একটা গামছা পেতে চিৎপাত হয়ে শুয়ে পড়ল তার উপর। সিঁড়ি দিয়ে উপরে উঠেই অনির্বাণ অবাক হয়ে বাকরুদ্ধ হয়ে গেল, কারণ তার থেকে হাত 10 দূরে অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা বিশাল বাংলো টাইপের বাড়ি। শুধুমাত্র সামনের অংশটি টিকে আছে মাটির উপর। ভালো করে বলতে গেলে কেউ যেন ধারালো অস্ত্রের সাহায্যে বাড়িটাকে দুভাগে ভেঙে পেছনের অংশটি সযত্নে তুলে নিয়েছে। আজিজুল পেছন থেকে বলে উঠল, আমফানে এই বাড়ির অর্ধেকটা ধসে গেছে। অনির্বাণ আর অর্ক চুপচাপ তাকিয়ে রইল বাড়িটার দিকে। এতক্ষণ দীপক ছিল ওদের সাথে, এখন নৌকো থেকে মালপত্রগুলো নামাতে গেছে। অবশ্য ওকে একা যেতে দেয়নি আজিজুল, সেও গেছে সাথে, কারণ অন্ধকারে সব জিনিস একা টেনে নিয়ে আসা সম্ভব নয়। ঠিক কতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল খেয়াল নেই অনির্বাণদের। যখন খেয়াল হলো ততক্ষণে দীপক আর আজিজুল ধরাধরি করে সব জিনিস নিয়ে চলে এসেছে। কিরে, রাতটা এখানে কাটিয়ে দিবি নাকি? হ্যাঁ, আর অনি তোকেও বলি হারি, বাড়িটা তো টেরিয়ে টেরিয়ে দেখার কি আছে? হ্যাঁ, এরকম পুরানো বাড়ি কি তুই আগে কখনো দেখিসনি? আমার তো মনে হয় শোভাবাজারের পুতুল বাড়ির থেকে এর পরিস্থিতি অনেকটাই ভালো। কপালের ঘাম মুছতে মুছতে ধমকের সুরে বলল দীপক। অনির্বাণ বুঝতে পারে সত্যিই তাদের ভুল হয়ে গেছে, কারণ নৌকো থেকে মালপত্র নামানোর সময় তাদের হাত লাগানোর দরকার ছিল। তাই দীপকের কথার কোনো জবাব না দিয়ে বড় হ্যালোজেন দুটো হাতে ঝুলিয়ে হাঁটতে শুরু করলো বাড়িটার দিকে। টর্চ লাইট আর ক্যামেরার সরঞ্জাম নিয়ে অর্ক অনুসরণ করলো ওদেরকে। জঙ্গলের মতো ঝিঁঝি ডেকে চলেছে অবিরাম। 8-10টা অন্যান্য পুরনো বাড়ির সাথে এই বাড়িটার তেমন কোনো তফাৎ নেই, তবে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙাচোরা শ্বেত পাথরের ভাস্কর্যগুলো হরিমোহনের শৌখিনতার পরিচয় দেয়। বাড়িতে ঢোকার ঠিক মুখেই দুটো নারী মূর্তি হাত জড়ো করে দাঁড়িয়ে আছে। অনির্বাণ ও দুটোকে দেখে প্রথমেই ভ্যাপাচাকা খেয়ে গেছিল। কেমন যেন জীবন্ত মনে হচ্ছিল সেগুলোকে। মূর্তিগুলোকে স্পর্শ করে বোঝা গেল আসলে ওগুলো পাথরের, কিন্তু হাত পায়ের ভঙ্গিগুলো এমন যেন একটু ছোঁয়া পেলেই সেগুলো নড়তে শুরু করবে। অনির্বাণরা আরও সামনে এগিয়ে গেল। পায়ের নিচে শ্বেত পাথরের মেঝে থেকে বড় বড় ঘাস বেরিয়েছে। দীর্ঘদিনের অবহেলায় মেঝের সেই দামি পাথর এখন আগাছার আবাসস্থল। 3-3টে টর্চ লাইটের জোরালো আলোয় বুঝতে অসুবিধা হলো না তারা এখন যে ঘরটায় দাঁড়িয়ে আছে সেটা এই বাড়ির বৈঠকখানা। সুদৃশ্য নকশা করা অনেক চেয়ার টেবিল পড়ে রয়েছে ঘরের এক কোণে। দরজার পাশ থেকে পেঁচানো একটা কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলার ব্যালকনিতে। অনির্বাণ সেদিকে তাকিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেল। দোতলার ওই সিঁড়ির কাছে কি পড়েছিল মুন্ডহীন হরিনাথের দেহ? হয়তো রক্তে শ্বেত পাথরের মেঝে হয়ে উঠেছিল রঙিন। আজ আর জানা সম্ভব নয়। এই বাড়ির উপরে অবশ্য ছাদ বলতে কিছুই নেই, শুধু কড়িবর্গাগুলো কঙ্কালের হাড়ের মতো ঝুলে আছে। দেওয়ালে ফাটল ধরিয়ে উপর থেকে নিচে নেমে এসেছে একটা বট গাছের শেকড়। দীপক ঘরের চারপাশটা একবার চক্কর মেরে নিয়ে সেই শেকড়ের নিচে শতরঞ্চিটা পেতে ফেলল। অনির্বাণ বাক্স থেকে ব্যাটারিটা খুলে তার সাথে হ্যালোজেনগুলোর কানেকশন করতে করতে অর্ককে বলল, ক্যামেরাটা সেট করতে শুরু কর অর্ক, আগে পজিশনগুলো সব দেখে নে। কোনো চাপ নেই বস, সব ঠিক হয়ে যাবে। ওহে দীপক, আগুন জ্বালাতে হবে নাকি? না, দেখে মনে হচ্ছে এখানে তেমন কোনো বন্য জন্তুরের আনাগোনা নেই, তবে আগুন জ্বালালেই বোধহয় ভালো হয়। আচ্ছা আজিজুল বাবু, আপনি কিছু শুকনো কাঠকুটোর ব্যবস্থা করতে পারেন?
আজিজুল অর্কর সাথে ক্যামেরা ঠিক করার কাজে হাত লাগিয়েছিল, তাই দীপকের দিকে না তাকিয়ে সে বলল, তার করা যাবে না কেন? বাড়ির আশপাশটা একটু খুঁজলেই পাওয়া যাবে। আমি টর্চটা নিয়ে বাইরে দেখে আসি একবার। অনির্বাণ সাথে যেতে চাইছিল, কিন্তু অনেক অনুরোধেও আজিজুল সাথে নিতে রাজি হলো না। অর্কর ক্যামেরা সেট করার কাজ শেষ। হ্যালোজেনের আলোয় ঘরে অন্ধকারে ছিটে ফোটা আর নেই। আজিজুল, আস্তে আস্তে আমরা কাজ শুরু করি। দীপক, কি বলিস? দীপক গালে হাত দিয়ে কিছুক্ষণ কি যেন একটা ভাবল, তারপর হঠাৎ একগাল হেসে মাইক্রোফোনটা অর্কর হাতে ধরিয়ে দিয়ে বলল, কামন গাইস, তাহলে শুরু করা যাক। অর্ক, তুই প্রথমে ইন্ট্রোটা শুরু করবি। ক্যামেরাটা আপাতত স্ট্যান্ডেই বসানো থাক। অনি, আমি স্টার্ট বলার সাথে সাথে তুই ক্যামেরাটা অন করবি। ইটস ওকে? রেডি সবাই? চলো, 1 2 3। অর্ক, স্টার্ট। বন্ধুরা, ভূত.com-এর নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা, মানে তোমাদের সবার প্রিয় অর্ক, দীপক আর অনির্বাণ মিলে ভৌতিক রহস্য উদ্ঘাটনের খোঁজে চলে এসেছি পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। তবে এবার আমরা তিনজন নই। আমাদের সাথে আজকের অভিযানে রয়েছে গ্রামের এক বাসিন্দা। গ্রামের নাম গাজীপুর। তবে যে জায়গায় এখন রয়েছি সেটা একটা পুরনো বাংলো প্যাটার্নের বাড়ি বলা যেতে পারে। এই বাড়ির সাথেই জড়িয়ে রয়েছে কিছু ভয়ানক ইতিহাস। সেই বাড়ি আজ তোমাদের ঘুরে দেখাবো, নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। কিন্তু তার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। অনির্বাণকে ইশারায় ক্যামেরাটা অফ করতে বলে মাইক্রোফোনটা খুলে রাখলো অর্ক। এরপরে দায়িত্ব অবশ্য অনির্বাণের, কারণ সে এবার এই বাড়ির ইতিহাস বলবে। কিন্তু আজিজুল না আসা অবধি সেটা পুরো সম্ভব নয়। আজিজুল গেছে প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেল, ফেরার নাম নেই। অর্ক ভাবছিল কথাটা বলবে কিনা, কিন্তু তার আগেই দীপক নিজের থেকেই বলল, আজিজুলের কি হলো বলতো? সে কখন গেছে? অনি, একবার দেখবি নাকি বাইরে বেরিয়ে? আমিও তাই ভাবছি, চল দেখি সবাই মিলে। ওরা তিনজন পা বাড়াতে যাবে, ঠিক এমন সময় উপরের কড়িবর্গাগুলো ঝনঝন করে কেঁপে উঠল। মনে হলো কেউ যেন ওগুলোর উপর দিয়ে হেঁটে গেছে এক্ষুনি। অর্ক, দীপক আর অনির্বাণের চোখ চলে গেল উপর দিকে, কিন্তু ওখানে কেউ নেই। নৌকায় আসার সময় আকাশে যে ছেঁড়া ছেঁড়া কালো মেঘের ইতিওতি দৌড়াদৌড়ি চোখে পড়েছিল, সেই মেঘগুলো এখন যেন এই বাড়িটার উপর জমাট বেঁধে রয়েছে। আবহাওয়ার গুমট ভাবটা হয়ে উঠেছে আরো তীব্র। অনির্বাণ বলল, ভাই, মনে হয় ঝড় উঠবে। জিনিসপত্রগুলো কি গুটিয়ে নেব? দীপক আর অর্কর মাথায় ঢুকছিল না ঠিক কী করা উচিত। হঠাৎ দেওয়ালে গজিয়ে ওঠা বটগাছের পাতাগুলো শিরশির করে উঠল, আর প্রায় সাথে সাথেই সমস্ত শব্দে প্রবল বেগে ঠান্ডা হাওয়া এসে ঘরের ভেতর ঢুকল। ঝড় উঠেছে, লাইট আর ক্যামেরাগুলো সাবধানে রাখ। চিৎকার করে উঠল অর্ক, কিন্তু ঝড়ের তাণ্ডবে ততক্ষণে ঘরের ভেতরে ধুলোর তাণ্ডব নৃত্য শুরু হয়েছে। অনির্বাণ চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ল। মুখের ভেতরে ধুলো ঢুকে কিচকিচ করছে। বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই দরজা জানলা ভেঙে পড়ার আওয়াজ ভেসে আসছে কানে। ঘরের ভেতরটা আংশিক অন্ধকার হয়ে যেতেই বোঝা গেল দুটো হ্যালোজেনের একটা নিভে গেছে, কিন্তু ঝড়ের দাপটে ওখানে যাওয়া সম্ভব নয়। দরজার সামনে যে দুটো নারী মূর্তি ছিল সেগুলো খটখট শব্দে নড়তে শুরু করেছে। আচমকাই অনির্বাণকে কেউ যেন সজোরে ধাক্কা মেরে সরিয়ে দিল সামনের দিকে, আর ঠিক তখনই হুড়মুড় করে কাঠের সিঁড়ি সহ ব্যালকনিটা ভেঙে পড়ল মেঝের উপর। আর একটু হলেই অনির্বাণ ওর তলায় চাপা পড়ত। এমন সময় অর্ক তীব্র আর্তনাদ কানে এসে পৌঁছল অনির্বাণের। কোন দিকে রয়েছে ওরা? ধুলোয় কিছু দেখা যাচ্ছে না। চেঁচিয়ে উঠল অনির্বাণ, অর্ক, দীপক, কোথায় তোরা? অর্ক, কি হয়েছে? অর্ক কান্না জড়ানো গলায় বলল, যেখানে তুই বসেছিলিস ঠিক তার বাঁ দিকে আছি। শিগগির আয় দীপক। দীপক! কি হয়েছে দীপকের? উত্তেজিত স্বরে বলে ওঠে অনির্বাণ। কোনো রকমে আন্দাজ করে হাতড়ে হাতড়ে অর্কর কাছে এসে উপস্থিত হয় সে। কিন্তু দৃশ্যটা দেখেই পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে অনির্বাণের। অর্ক কোলে মাথা রেখে শুয়ে আছে দীপক। দোতলার ব্যালকনির ধ্বংসস্তূপ থেকে একটা ভাঙা লোহার শিক A4 ওপর করে দিয়েছে দীপকের পা।
টাটকা রক্তের ধারা ধুলোবর্তী মেঝে দিয়ে এগিয়ে চলেছে সামনে। ওটা ভেঙে পড়েছে দেখে তোকে সরিয়ে দিতে গিয়েছিল, কিন্তু কিন্তু আর কিছু বলতে পারে না অর্ক। কান্নায় বুঝে আসে তার গলা। অনির্বাণ দীপকের মাথায় হাত বুলিয়ে দেয়। অর্ককে সান্ত্বনার স্বরে বলে, তুই বস, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। অনির্বাণ উঠে দাঁড়াতে গিয়ে আবার বসে পড়ে, কারণ অর্ক বিস্ফারিত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সদ্য ভেঙে পড়া ইট কাঠ পাথরের জঞ্জালের দিকে ইশারা করে। সে বলছে, ওগুলো কি? ওরা ওরা কারা? ধ্বংসস্তূপের ভেতর থেকে উঁকি মারছে কিছু হাড়গোড় আর কয়েকটা মাথার খুলি। অনির্বাণ লক্ষ্য করে অর্কর সারা মুখে যেন ঘামের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু অনির্বাণ জানে তারা যে বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করে তাতে এরকম হাড়গোড়ের সন্ধান মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। অর্ককে প্রবোধ দেওয়ার সুরে সে বলে, আরে তুই এগুলো দেখে ভয় পাচ্ছিস? এসব কি আমাদের কাছে নতুন? ভালো করে দীপকের ক্ষতস্থানটা চেপে ধর। এক কাজ কর, আমি ফার্স্ট এডের বক্সটা না নিয়ে আসা পর্যন্ত তুই রুমাল দিয়ে জায়গাটা চেপে দে। অর্কর চোখ মুখ থেকে তাও আতঙ্ক চায় না। অনির্বাণ মাথার খুলিগুলোর দিকে এক ঝলক তাকিয়ে হাঁটা দেয় যেখানে জিনিসপত্র সব রাখা ছিল সেদিকে। ঝড়টা এখন আর নেই। উন্মত্ত হাতির মতো যেভাবে হঠাৎ করে শুরু হয়েছিল ঠিক সেভাবেই থেমে গেল। চারপাশের পরিস্থিতি এতটাই শান্ত, এখন দেখলে মনেই হবে না যে একটু আগে খুব তাণ্ডব চলছিল এখানে। এই দুর্যোগের মধ্যে আজিজুল কোথায় গেল প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে অনির্বাণের মাথায়। দুটো হ্যালোজেনের একটা তো আগেই নিভে গেছিল, এখন দ্বিতীয়টাও মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। তবে একটাই আশা, এবং তার সাথে আশ্চর্যের বিষয় হলো মুখ থুবড়ে পড়লেও সেটা নেবেনি। সেটাকে সোজা করে অনির্বাণ শতরঞ্চির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসপত্রগুলো ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেল বক্সটা। ঠিক এমন সময় তার কানে এলো একটা অদ্ভুত শব্দ। ঠং ঠং করে কেউ যেন একটা ধাতব বস্তুকে আঘাত করছে বারবার। শব্দটা ঠিক কোথা থেকে আসছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না অবশ্য। খুব সম্ভবত বাড়ির পেছন থেকে আসছে আওয়াজটা। কি রে অনির্বাণ, এতক্ষণ কি করছিস? পাসনি বক্সটা? অর্কর চিৎকার শুনে অনির্বাণের ঘোর কাটল। তাড়াতাড়ি একবার বক্সটা খুলে ভেতরে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে সে প্রায় দৌড়ে চলে গেল অর্ক আর দীপকের কাছে। দীপক আগ বোঝা চোখে মাথা এলিয়ে পড়ে রয়েছে অর্কর কোলে। আবার তাদের থেকে মাত্র এক হাত দূরে দেওয়ালে কিছুটা অংশ ধসে পড়ল। একটু আগে হলে অনির্বাণ চাপা পড়তো ওর তলায়। জিনিসপত্র সব গোছাতে শুরু কর অর্ক, বেরোতে হবে। দীপকের পায়ে ব্যান্ডেজ পরাতে পরাতে বলল অনির্বাণ। অর্ক অনির্বাণের কথায় হঠাৎ অবাক হয়ে গিয়ে বলল, কি বলছিস অনির্বাণ? আমাদের এত কষ্ট? বাড়িটার পরিস্থিতি ভালো না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দীপকের চিকিৎসার দরকার আছে। ভূতের হাতে না মরলেও এই বাড়ি চাপা পড়ে মরবো এটা নিশ্চিত। নে রে, দেরি করিস না, আমিও হাত লাগাচ্ছি। কিন্তু আজিজুল? বের হওয়ার সময় ওকে খুঁজে নেব, এখন চল। অর্ক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা ভেঙে পড়া পিলারের পাশে দীপককে বসিয়ে রেখে চলে গেল সেখান থেকে। অনির্বাণের বুঝতে অসুবিধা হলো না অর্ক এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছে, কিন্তু এটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না তার কাছে। সেই আওয়াজটা কিন্তু আর হচ্ছে না। অনির্বাণ আরেকবার কান পেতে শুনল। দীপকের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সেও চলে গেল অর্কর পেছন পেছন। জিনিসপত্র যখন প্রায় গোছানো হয়ে গেছে, অনির্বাণ ব্যাটারি থেকে হ্যালোজেনের লাইনটা কাটতে যাবে, ঠিক তখনই দীপকের গলা পাওয়া গেল। গলাটা কেমন বিকৃত। দীপক কি কাঁদছে? কিন্তু ও তো কাঁদার ছেলে নয়। অর্ক আর অনির্বাণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে দীপকের কাছে দ্রুত ছুটে আসতেই একটা অদ্ভুত ভয়ঙ্কর অবিশ্বাস্য দৃশ্যের সম্মুখীন হলো। দীপকের রক্ত যে অবধি গড়িয়ে গেছে, ঠিক সেখান থেকে প্রায় শুয়ে পড়ে রক্ত চেটে চেটে নিচ্ছে একজন মহিলা। হাতগুলো তার লোহার শিকলে বাঁধা। অন্যদিকে দীপকের পায়ের ব্যান্ডেজ খুলে একটা বাচ্চা মেয়ে রক্তাক্ত সেই ক্ষতস্থানে মুখ ডুবিয়ে রেখেছে। অনির্বাণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু তার আগেই অর্ক গিয়ে সেই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিল আর এগিয়ে গেল বাচ্চা মেয়েটার দিকে। বোধহয় অর্কর পায়ের আওয়াজ পেয়েই ঘুরে তাকালো মেয়েটা, আর তাকে দেখেই অনির্বাণের শরীরে যেন তীব্র বিদ্যুৎ প্রবাহ খেলে গেল।
আসমা, আজিজুলের মেয়ে। আর মাথা ঠিক রাখতে পারল না সে। অর্ককে ধাক্কা মেরে ফেলে দিয়ে মেয়েটিকে প্রায় টেনে হেঁচড়ে নিয়ে ছুঁড়ে ফেললো ধ্বংসস্তূপের উপর। কিন্তু কি আশ্চর্য, বাচ্চা মেয়েটা ওই অবস্থাতেই রক্তাক্ত ঠোঁটে খিলখিল করে হেসে চলেছে। ওদিকে দীপকের পা লক্ষ্য করে এগিয়ে আসছে সেই মহিলা। মহিলার কোমল মুখে একটা হালকা হাসি, চোখ দুটো চকচক করছে দীপকের রক্তাক্ত ক্ষতস্থানটা দেখে। দীপকের কান্নাটা গঙ্গানিতে পরিণত হয়েছে একটু একটু করে। দেখছিস অর্ক, দীপককে ধর এখানে এসে। দীপকের জামার কলারটা ধরে দেহটা টানতে টানতে বলল অনির্বাণ। ওদিকে বাচ্চা মেয়েটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে দীপকের দিকে। অর্ক আর অনির্বাণ দীপককে প্রায় 5 কোলা করে তুলে নিল আর তাকে নিয়ে এলো সদর দরজার বাইরে। হঠাৎ দরজার বাইরে আজিজুলকে অদ্ভুত মূর্তিতে দেখে চমকে উঠল ওরা দুজনেই। এই আজিজুল যেন সেই হাসি খুশি আজিজুল নয়, তার 2 চোখে একটা অদ্ভুত দৃষ্টি খেলা করছে, যা এই অন্ধকারের মধ্যেও পরিষ্কার নিষ্ঠুরতার ইঙ্গিত দিচ্ছে। আজিজুল ভাই চলুন, শিগগির চলুন। ওই ভেতরে ভেতরে 2 জন মেয়ে। প্রায় কাতর কণ্ঠে বলে ওঠে অর্ক। কথার মাঝখানে অর্ককে হাত তুলে থামিয়ে দেয় আজিজুল। তারপর মুখটা নিয়ে আসে দীপকের মুখের কাছে। দীপকের 2 ভ্রুর মাঝখানে তর্জনীটা ঠেকিয়ে তাচ্ছিলের কণ্ঠে আস্তে আস্তে আজিজুল বলে ওঠে, কি ব্যাপার দীপক বাবু, আপনার রিভলভার বুঝি কোনো কাজে এলো না? দীপকের প্রায় অচৈতন্য দেহটা একটু দূরে গিয়ে মাটিতে নামিয়ে রেখে কাতর স্বরে অর্ক আর অনির্বাণ দুজনেই বলল, এসব কি বলছেন আজিজুল ভাই? আপনি চুপ, একদম চুপ। কোথায় পালাবে বাবুরা? ওরা অনেক দিন কিছু খায়নি। ওরা যে খিদে সহ্য করতে পারে না। বিশেষ করে আমার রেশমা তো একদমই না। রক্তের গন্ধ পেলেই কেমন কিলবিল করে ওঠেও। আপনি খুনি, একটা জানোয়ার, চেঁচিয়ে ওঠে অনির্বাণ। খুনি? কে খুনি? আমি 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 নয়, আমি নয়, না না, খুনি তো আপনারা। ওই দীপক হচ্ছে খুনি। কি সব আবল তাবল বকছেন? অপরাধ করে সাধু সাজ্জেন এখন? ওই কঙ্কালগুলো কার? নিশ্চয়ই আমফানের সময় হারিয়ে যাওয়া ওই জেলেগুলোর। শার্টের হাতা গুটোতে গুটোতে মারমুখী হয়ে গেল অনির্বাণ। আবার ওই ফুটফুটে মেয়ে এরকমটা ছিল না। ওই দীপকের ল্যাবে মেয়ের রক্ত পরীক্ষার রিপোর্টে কি গন্ডগোল হয়েছিল, আর সেই রিপোর্টের উপর ভিত্তি করেই সম্পূর্ণ ভুল চিকিৎসা হয় আমার মেয়ের। আজকে আসমা আর ওর মায়ের জন্য একমাত্র একজনই দায়ী, ওই দীপক। যদি জানতেন আপনি তখন অভিযোগ করেননি কেন ল্যাবে? কে বলল করিনি? করেছিলাম, দীপকের কাছেই করেছিলাম। কিন্তু আমার কথা কেউ শোনেনি আমার কথা। উল্টে আমাকেই হাতে কিছু টাকা দিয়ে বিদায় করে দেয়। আমার স্ত্রীকে প্রস্টিটিউট বলে অপমান করতেও ছাড়েনি ওই দীপক। তখন অবশ্য এই রোগের বিষয়ে আমি কিছু জানতাম না। পরে যখন জেনেছি তখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি কি করব? এর তো কোনো চিকিৎসা নেই। কি করব বলুন? একজন সন্তানের খিদের কান্না তার বাবা মা কি করে সহ্য করতে পারে? তাই আমি মাঝে মাঝেই বাজার থেকে মুরগির টাটকা রক্ত নিয়ে আসতাম। কিন্তু একদিন রেশমাকে রাগের বশে হঠাৎ কামড়ে দিয়ে রক্তাক্ত করে দেয় ও। আর সেদিন থেকেই শুরু হয় আসল বিপদ। মানুষের রক্তের স্বাদ পেয়ে রক্ত পিপাসু হয়ে ওঠে আসমা। তারপর থেকে মুরগির রক্ত খেতে চাইতো না ও। বিপদ বুঝে ওকে আমি রেখে আসি এই নির্জন চরে। একজন বাবা মায়ের জন্য এ কতটা কষ্টের একমাত্র আমি বুঝি। ওর মাকেও এখানে রেখে দিলাম ওকে দেখাশোনা করার জন্য। কিন্তু সেও কিভাবে যেন এই অদ্ভুত রোগের শিকার হয়ে গেল। বিশ্বাস করুন আমি ওই 5 জন ছেলেকে খুন করিনি। ওরা ঘটনা চক্রে নিজেদের ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছে। ওই দিনের পর থেকে আমি আসমা আর মাকে বেঁধে রেখেছিলাম।
কথা শেষ করতে পারে না আজিজুল। কপালে হাত দিয়ে বসে পড়ে মাটিতে। অনির্বাণ একটা হাত রাখে ওর কাঁধে। তাদের সামনে এখন নতজানু হয়ে বসে আছে সে কোনো খুনি নয়, বরং বসে রয়েছে বিরল থেকে বিরলতম ভয়ানক রোগের শিকার এক শিশুর পিতা। একটু চুপ করে থেকে আবার বলতে শুরু করে আজিজুল। দিনের পর দিন মরা মানুষের মতো হয়ে যাচ্ছিলাম আমি। লোকে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারতাম না। আমার ভেতরের আজিজুলটা প্রায় একরকমই মরেই গিয়েছিল। হঠাৎ একদিন আপনাদের একটা ভিডিও দেখি ইউটিউবে, আর সেখানে দেখতে পাই এই শালা দীপককে। আর ওকে দেখেই আমার ভেতরে একটা প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। সাথে সাথেই পরিকল্পনা করে ফেলি কেতকীর কাহিনীটা। তবে প্রথম দিন যে আপনি একা আসবেন বুঝতে পারিনি অনির্বাণ বাবু, বুঝতে পারিনি। একটা কান্নার দলা গলার কাছে এসে থমকে যায় অনির্বাণের। অর্ক বসে পড়ে আজিজুলের পাশে। আকাশ এখন পরিষ্কার, কোথাও মেঘের চিহ্ন মাত্র নেই। ঝিঁঝি পোকার ডাক আবার শুরু হয়েছে। একটু দূরে বদরুদ্দিনের নৌকার সামান্য অংশ এখান থেকে দেখা যাচ্ছে, তবে সেটা বোধহয় আর অক্ষত নেই, কারণ ঝাঁকড়া একটা অসত্য গাছ ভেঙে পড়েছে সেটার ওপর। অনির্বাণ এক দৃষ্টিতে সেখানে তাকিয়ে থাকে। হঠাৎ এমন সময় ওই ঘরের দরজার কাছে একটা মিষ্টি কণ্ঠের ডাক ভেসে এলো, বাবা। ওরা চারজন ফিরে তাকালো দরজার দিকে। চাঁদের আলোটা তেরচা ভাবে দরজার উপরে এসে পড়েছে। সেই আলোয় দেখা গেল আসমা এসে দাঁড়িয়েছে দরজার সামনে। সারা মুখে ছড়িয়ে আছে একটা নিষ্পাপ ঐশ্বরিক হাসি। আজিজুল দু হাত বাড়িয়ে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে বিকট শব্দ করে তাদের দুজনের উপর ধসে পড়ল বাড়ির ছাদটা। একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো অর্ক আর অনির্বাণের মুখ দিয়ে। এক ঝাঁক রাত পাখি বিচিত্র সুরে আওয়াজ করতে করতে উড়ে গেল মাথার উপর দিয়ে। অর্ক সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার চোখের কোণে অজান্তেই জল জমছে। একটা দীর্ঘশ্বাস ফেলে মাটিতে শুয়ে থাকা দীপকের গায়ে হাত দিতেই চমকে উঠে হাতটা সরিয়ে নিল সে, কারণ দীপকের শরীরটা এখন বরফের মতো ঠান্ডা। শেষ হলো আমাদের আজকের গল্প গাজীপুরের বৃত্তান্ত। গল্প লেখক নূপুর চক্রবর্তী, গল্প পাঠে আমি সায়ন, অনির্বাণ সিদ্ধার্থ, আসমা সৃজিতা, অর্ক সুমিত, পরাণের মা শিল্পা, জেলে দীপঙ্কর, দীপক রাহুল। অন্যান্য চরিত্রে আমি সায়ন, রাহুল এবং দীপঙ্কর। গল্পের সূত্রধার, পর্ব পরিচালনা এবং আজিজুলের ভূমিকায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। পোস্টার ডিজাইন মোনালিসা। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী নূপুর চক্রবর্তীকে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।